হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমাদের স্টার্ট করতেছি ভাই ভৌত আলোক বিজ্ঞানের নতুন একটা লেকচার। সো এটা হচ্ছে আমাদের মেইন ফেসবুক গ্রুপ। তোমরা তো আশা করি এখানে জয়েন দেওয়া আসোই। যদি কেউ জয়েন দেওয়া না থাকো তাহলে জয়েন দিতে পারো এখানে। আচ্ছা, তো চলো আজকে তাহলে আমরা আমাদের আজকে নতুন টপিক স্টার্ট করি ভৌত আলোক বিজ্ঞানের। খুবই ইম্পর্টেন্ট টপিক ভাই, যেটার নাম হচ্ছে আমাদের ভাই তরঙ্গমুখ। আমরা আজকে বোঝার চেষ্টা করবো তরঙ্গমুখ কী জিনিস। আচ্ছা, আমরা অনেকেই হয়তো জানি তরঙ্গমুখ জিনিসটা কি, এটা আমরা তরঙ্গ চ্যাপ্টারেও পড়ে আসছি। তো কেউ যদি এখানে নাও পড়ো কোনো সমস্যা নেই, আমি এখানে তোমাকে বুঝাই দিচ্ছি এখানে, ওকে? তো তরঙ্গমুখ বোঝার আগে আমাদের একটা জিনিস একটু করে বুঝতে হবে, এই যে দশা জিনিসটা কি, দশা জিনিসটা কি এটা একটু আমাদের একটু বুঝতে হবে। দশা দশা দ্বারা আসলে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি বলো তো? অ্যাঙ্গেল বুঝি বা একটা কোণকে বুঝি, অ্যাঙ্গেল বা কোণকে বুঝি। তো আমি তোমাদেরকে একটা পরামর্শ দিব যে এই দশা সম্পর্কে আমরা কিন্তু খুব ডিটেলে পড়াইছি পর্যাবৃত্ত গতিতে, একদম ডিটেলে পড়াইছি। এটা একদম ডিটেলে পড়া আছে কোথায় বলো তো? পর্যাবৃত্ত গতিতে। তো আমি তোমাদেরকে পরামর্শ দিব হচ্ছে যে ভাই, তুমি এই আজকের লেকচারটা দেখার আগে তুমি যেটা করো সেটা হচ্ছে ভাই পর্যাবৃত্ত গতির দশা যে তোমার হচ্ছে ভাই লেকচারটা আছে, সেই লেকচারটা তোমরা একটু দেখে আসো আগে। কারণ ওই লেকচারটা যদি দেখো তাহলে দশা সম্পর্কে তোমার একদম ফুল আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, ওকে? তারপর আমি তোমাকে একটু একটু বলে দিচ্ছি এখানে অ্যাকচুয়ালি দশা দ্বারা আমরা কি বুঝাই। দশা দ্বারা আমরা অ্যাঙ্গেল বা কোণকে বুঝাই, ওকে? তারপরও এটা নিয়ে অনেক ডিটেলস আলোচনা করা আছে ভাই। তোমরা কষ্ট করে একটু দশার ভিডিওটা দেখে আসিও যদি কেউ দেখে না থাকো। আশা করি তোমরা সবাই দেখছো পর্যাবৃত্ত গতির দশা নিয়ে লেকচারটা। সো চলো তাহলে আমরা শুরু করি। আসো, সেটা হচ্ছে আমরা তাহলে বলতেছি কি, যে দশা দ্বারা আসলে বোঝায় অ্যাঙ্গেল বা কোণকে, ওকে? সো চলো আমি তোমাকে একটা বৃত্ত দিয়ে বুঝাই। আমি তোমাকে একটা বৃত্ত দিয়ে বুঝাই। আসো, ধরো আমি সাপোজ তোমার এখানে একটা বৃত্তকে আনলাম। ধরো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, ওকে? আচ্ছা, তারপরে ভাই ধরো এটা বৃত্তের হচ্ছে ভাই কেন্দ্র, আর এটা ধরো তোমার হচ্ছে একদম শুরুর মধ্যে আছে। তাহলে ধরো এখানে একটা বস্তু রাখা আছে। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখন এই বস্তুর দশা কত, তুমি বলবা এই বস্তু যেহেতু একদম সমান অবস্থায় আছে, তাহলে এই বস্তুর দশা হচ্ছে 0 ডিগ্রি, রাইট? এবার আমি যেটা করলাম, এই বস্তুটাকে আমি তোমার হচ্ছে ভাই অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে 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 360 ডিগ্রি ঘুরে আবার এখানে আনলাম। অর্থাৎ আমি যেটা করলাম এইটাকে এভাবে করে ঘুরায়ে এই বস্তুটাকে আমি আমি আবার আগের জায়গায় নিয়ে আসলাম। অর্থাৎ তাহলে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করলাম? এখানে টোটাল অ্যাঙ্গেল কভার করলাম 360 ডিগ্রি। তাহলে এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি একবার ঘুরে আনার পরে এই কোণাটার দশা কত হবে, তুমি বলবা ভাই এই কোণাটার দশা হবে 360 ডিগ্রি, কারণ তাকে আমি একবার পুরো ঘুরে আনছি এটাকে, তাই না? আর আমি যখন পূর্ণ ঘূর্ণন করে আনবো তখন ভাই কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার হচ্ছে? 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার হচ্ছে। এবারে আমি আবার বস্তুটাকে হচ্ছে ভাই ধরো ঘুরায়ে তোমার হচ্ছে যে ভাই এখানে নিয়ে আসলাম, কেমন? এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আবার যদি তুমি ঘুরাও তাহলে আবার 360 ডিগ্রি ঘুরাইছো না? আবার তুমি কত ডিগ্রি ঘুরাইছো বলো তো? আবার তুমি হচ্ছে ভাই 360 ডিগ্রি ঘুরাইছো। আবার যদি 360 ডিগ্রি ঘুরাও তাহলে টোটাল, এখন আমি যদি জিজ্ঞেস করি এখন কণাটার দশা কত, এখন কণাটার দশা কত, তুমি তখন বলবা ভাই আগে তো 360 ডিগ্রি ছিল, এখন আমি আরও 360 ডিগ্রি ঘুরাইছি, তাহলে এখন দশা হবে 720 ডিগ্রি, রাইট? জিনিসটা বোঝার চেষ্টা করো। প্রথমে তো এখানে 0 ডিগ্রিতে ছিল, তুমি সেটা করছো যে ভাই 360 ডিগ্রির ঘুরে আনছো, প্রথমে সেম জায়গাতেই পৌঁছাইছো, তখন বলতেছো 360 ডিগ্রি ঘুরে আনার পরে এই কোণাটার দশা হবে 360 ডিগ্রি। আবার তুমি 360 ডিগ্রি ঘুরে আনছো এটাকে, তাহলে এখন দশা হবে 720 ডিগ্রি। একটা জিনিস দেখো তো, এই যে 0 ডিগ্রি, 360 ডিগ্রি, 720 ডিগ্রি, সবগুলো দশাই একটা সিঙ্গেল পয়েন্টকে নির্দেশ করতেছে না? কারণ খেয়াল করে দেখো না, 0 ডিগ্রিতে তোমার এই পয়েন্টটা ছিল, তুমি একবার ঘুরে যখন আবার এই জায়গাতে নিয়ে আসছো তখন তুমি বলছো 360 ডিগ্রি হয়েছে। আবার যখন ঘুরে যখন আবার এই জায়গাতে নিয়ে আসছো তখন তুমি বলছো 720 ডিগ্রি হয়েছে। তার মানে এই 0 ডিগ্রি, 360 ডিগ্রি, 720 ডিগ্রি সবগুলো কি করতেছে? একটা সেম পয়েন্ট নির্দেশ করতেছে। এরা কি করতেছে? একটি সেম পয়েন্ট নির্দেশ করছে, ওকে? আশা করি আমরা এই জিনিসটা সবাই এখানে বুঝতে পারছি। আচ্ছা, এবার একটু করে লক্ষ্য করে দেখো আসলে অ্যাকচুয়ালি কী হয়, 0 ডিগ্রিকে তো আমরা যদি রেডিয়ানে লিখি তাহলে তো 0 আসবে, 0 রেডিয়ান আসবে। 360 ডিগ্রিকে যদি রেডিয়ানে লিখি তাহলে আমরা লিখতে পারি 2 পাই। আবার এটাকে যদি আমরা রেডিয়ানে লিখি তাহলে কত আসবে দেখো এখানে, এটা আসবে 2 × 2 পাই, ঠিক আছে? কারণ দেখো কত, 2 পাই মানে 360, 360কে তুমি 2 দ্বিগুণ করো 720 লিখতে পারো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি কি, 0কে তুমি তো 0 লিখতে পারো, 360 ডিগ্রিকে তুমি 2 পাই লিখতে পারো, 720 ডিগ্রিকে তুমি লিখতে পারো 4 পাই,
আর 4 পাইকে চাল আমরা ভেঙে এখানে 2 × 2 পাই লিখতে পারি, ঠিক আছে। আর এখানে তো 2 পাই × 1 দিয়েও আমরা লিখতে পারি এটাকে, ওকে। তো আমার এখানে মেইন কথা হচ্ছে এরকম যে তোমার সবগুলা একটা সেম পয়েন্টকে নির্দেশ করবে। কেমনে জানো? 2 পাই n হইলে দশা, 2 পাই n, অর্থাৎ এখানের কথা হচ্ছে এরকম, n এর ভ্যালু তোমার 0 থেকে স্টার্ট করে যে কোনো কিছু হইতে পারে, যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে, n = 0, 1, 2, 3 এভাবে করে যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে। অর্থাৎ আমি তোমাকে বুঝতে চাচ্ছি কি, যে ধরো তুমি এখানে n এর ভ্যালু 0 বসাইছো, তাহলে দশা কত আসবে? n যদি তুমি 0 বসাও তাহলে দশা আসবে তোমার কাছে 0, n যদি তুমি 1 বসাও তাহলে দশা আসবে তোমার কাছে 2 পাই, n যদি তুমি 2 বসাও তাহলে দশা আসবে তোমার কাছে এখানে 4 পাই, তাই না? কারণ দেখো এই যে 2 × 2 পাই কত আসছে এখানে? 4 পাই আসছে। অনুরূপভাবে চলো আমি একটা কাজ করি, এই জিনিসটাকে চলো আমি এই পাশে নিয়ে আসি একটু করে, তারপর আমি তোমাকে দেখাই। n এর ভ্যালু তুমি এখন এখানে 3 বসাও, এখানে 3 বসাও, তাহলে 3 × 2 পাই মানে কত? দশা = আসবে এখন 6 পাই। আবার n এর ভ্যালু তুমি 4 বসাও ভাই, তাহলে দশা = কত আসবে? দশা = আসবে তোমার এখানে ভাই 8 পাই। তাহলে এরা কি করতেছে? এরা সবাই হচ্ছে একটা সেম পয়েন্টকে নির্দেশ করতেছে, অর্থাৎ এরা সবাই একটি সেম পয়েন্ট নির্দেশ করছে, তাই না? কারণ 360 ডিগ্রি যদি একবার ঘুরে আনো, মানে 2 পাই যদি ঘুরে আনো, তাহলে কিন্তু সে তোমার হচ্ছে সেম পয়েন্টকে নির্দেশ করে। তাহলে এরা যেহেতু সেম পয়েন্টকে নির্দেশ করতেছে, তাহলে আমরা কিন্তু কি বলতে পারি? এরা সবাই সমদশায় আছে। যেহেতু এরা সবাই সেম পয়েন্টকে নির্দেশ করতেছে, তাই এই অবস্থানে যে কণাগুলো থাকবে সেগুলোকে আমরা বলতে পারি এরা কিসে আছে বলো তো? সমদশায় আছে। কারণ কেন সমদশায় আছে ভাই? কারণ এরা দেখো সবাই সেম পয়েন্টকে নির্দেশ করতেছে। তাহলে আমরা বলতে পারি এই সকল অবস্থানে অবস্থানরত সকল কণা সমদশায় রয়েছে। চলো আমি তোমাকে বুঝাই বলি ভাই, আসো। তাহলে এখানে জিনিসটা হচ্ছে কীরকম, যে তোমার হচ্ছে ভাই দশা যদি 0 হয়, 2 পাই হয়, 4 পাই হয়, 6 পাই হয়, 8 পাই হয়, মানে 2 পাই n যদি হয়, কত যদি হয়? 2 পাই n যদি হয় ভাই, তাহলে আমরা তখন বলতে পারি তোমার হচ্ছে এই সকল কণা তোমার অবস্থানত সকল কণা কি আছে? সমদশায় রয়েছে। তাহলে সমদশায় রয়েছে মানে কি? এরা সবাই একটা সেম পয়েন্টকে নিয়ে আসলে নির্দেশ করতেছে। এই জন্যই তো আমরা এখানে কি বলতেছি, এদের সবার দশা হচ্ছে তোমার সেম, ওকে। আচ্ছা, আশা করি জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। এই জিনিসটা আমরা এখানে কেন পড়াচ্ছি? দেখো আমরা যদি একটা তরঙ্গ আঁকার চেষ্টা করি, সাপোজ ধরো আমরা একটু বড় করে একটা তরঙ্গ আঁকবো, কেমন? আমরা চলো একটা বড় করে একটা তরঙ্গ আঁকলাম। তাহলে চলো আমরা একটা তরঙ্গ আঁকি এখানে, যে তোমার ধরো তরঙ্গটা হচ্ছে এরকম, একটু বড় করে আঁকছি আমরা। দাঁড়াও, এটা হচ্ছে আমার তরঙ্গ ভাই, ধরো এটা হচ্ছে আমার এভাবে করে তরঙ্গটা যাচ্ছে। আমি তোমাকে তরঙ্গের অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করবো আসো এখানে, এই জন্য একটু বড় করে আঁকতেছি আমরা, কেমন? আচ্ছা চলো আমরা তাহলে আলোচনা, তরঙ্গটা আসলে চলতেছে আরও, আমরা এতটুকু আঁকছি আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার y অক্ষ, আর এটা ধরো হচ্ছে আমার x অক্ষ, ওকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার y অক্ষ আর এটা হচ্ছে আমার x অক্ষ, ওকে ভাই। আর তরঙ্গ হচ্ছে আমার এটা। তরঙ্গ যেখান থেকে স্টার্ট হয়, এটার দশাকে আমরা বলি 0। তারপরে দেখো এখান থেকে স্টার্ট হয়ে এখানে পর্যন্ত গেছে, একটা পূর্ণ পর্যায় সম্পন্ন হয়েছে না? একটা পূর্ণ পর্যায় সম্পন্ন হওয়া মানে কি আগের জায়গায় ফেরত আসছে, তাই এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি 2 পাই। অনুরূপভাবে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি 4 পাই, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি তোমার 6 পাই, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই 8 পাই। কেন? দেখো আমি তোমাকে বুঝাই বলি, এখান থেকে যখন এখানে গেছে তখন এটা পূর্ণ পর্যায় সম্পন্ন করছে, তো পূর্ণ পর্যায় সম্পন্ন করলে সে কারণ দেখো না, এখান থেকে আবার স্টার্ট হচ্ছে নতুন করে, এখান থেকে আবার স্টার্ট হচ্ছে, তাহলে পূর্ণ পর্যায় সম্পন্ন করলে অ্যাঙ্গেল কত কভার করে? 360 ডিগ্রি। দেখো পূর্ণ পর্যায় মানে কি? যে জায়গায় ছিল সে জায়গায় ফেরত আসা। তো এখান থেকে ধরো এই কণাটা যাত্রা এখান থেকে করছে, এই জায়গা থেকে গিয়ে আবার এই জায়গাতে ফেরত আসছে, তাহলে এই দুটার মধ্যে তোমার হচ্ছে ভাই তখন কতটুকু অ্যাঙ্গেল কভার করছে? সে যদি আবার আগের জায়গায় ফেরত আসে, সে আবার আগের জায়গায় ফেরত আসলে কিন্তু তোমার হচ্ছে ভাই আবার 360 ডিগ্রি অ্যাঙ্গেল সে হচ্ছে কভার করছে, অর্থাৎ একটা পূর্ণ পর্যায়ে 2 পাই অ্যাঙ্গেল কভার হয়। তাহলে এটা হচ্ছে 0, এটা 2 পাই, এটা 4 পাই, এটা 6 পাই, এটা 8 পাই। অনুরূপভাবে তাহলে দেখো তো এটা কত হবে ভাই?
আমি যদি এই অ্যাঙ্গেল হিসাব করি তাহলে 0 এবং 2 পাইয়ের মধ্যে, তাহলে এটা হবে তোমার এখানে অবভিয়াসলি পাই হবে। এটা কত হবে 2 পাই এবং 4 পাইয়ের মধ্যে, তাহলে এটা 3 পাই হবে। এটা কত হবে তোমার, এটা হবে তোমার এখানে এই 5 পাই হবে। এটা হবে তোমার এখানে 7 পাই হবে। আর এটা তোমার এখানে কত হবে 9 পাই হবে। কেমন, আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি। তাহলে দেখো তো আমাকে বলতে পারবা এই অ্যাঙ্গেলটা কত হবে, এই যে এই অ্যাঙ্গেলটা কত হবে 0 এবং পাইয়ের মাঝখানে। তো 0 এবং পাইয়ের মাঝখানে কত থাকে 90 ডিগ্রি, অর্থাৎ এটা হবে π/2। আমাকে বলতে পারবা এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা হবে তোমার এখানে 3 π/2, এটা হবে তোমার এখানে 5 π/2, এটা হবে তোমার এখানে 7 π/2, এটা হবে তোমার এখানে 9 π/2, এটা হবে তোমার এখানে 11 π/2, এটা হবে তোমার এখানে 13 π/2, এটা হবে তোমার এখানে 15 π/2, আর এটা হবে তোমার এখানে 17 π/2। ওকে, তা আমরা অনেকগুলো হচ্ছে পয়েন্টের এখানে দশা আমরা নির্ধারিত করলাম। কেন নির্ধারিত করলাম আমি তোমাকে এখন বোঝাচ্ছি। দেখো, আচ্ছা একটা জিনিস আমরা তাহলে চিন্তা করি। দেখো, এখানে ধরো তুমি এখানে π/2 নিছো না, এখানে ধরো তুমি π/2 নিছো। তো π/2তে যে কণাটা আছে সেই কণাটা কোথায় আছে, π/2তে অবস্থানরত কণাটা এই যে দেখো π/2 অ্যাঙ্গেলে π/2 দশাতে অবস্থানরত কণাটা এখানে আছে, একদম উপরে আছে। এই যে এখানে যে সবুজ কণাটা আমরা আইডেন্টিফাই করলাম, এই যে এই কণাটা, আমি যদি এটাকে গোল্লা দাগ দিয়ে দিই, এই যে এই কণাটা, এটা হচ্ছে আমার π/2 অ্যাঙ্গেলে আছে। এটা আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, π/2 অ্যাঙ্গেলে আছে। আচ্ছা আমাকে বলতে পারবা π/2 অ্যাঙ্গেল থেকে আমরা অলরেডি জানি, আমরা যদি কোনো কারণে যদি ধরো π/2 কোথায় আছে। দেখো, আমি যদি একটা কাজ করে আসো, এই ফিগারটাকে চলো আমরা কপি করে নিয়ে যাই। চলো এই ফিগারটাকে আমরা কপি করলাম, আসো আমরা নেক্সট পৃষ্ঠে একটু করে আলোচনা করি। আসো ধরো এটাকে আনলাম। হ্যাঁ, আচ্ছা π/2 মানে কোথায় আছে বলো তো, একদম লম্বভাবে আছে, তাই না? একদম লম্বভাবে আছে এখানে। দেখো, কারণ এই অ্যাঙ্গেলটা কত π/2, এখানে যখন বস্তুটা থাকে লম্বভাবে, এটা কিন্তু হচ্ছে আমার এখানে π/2, তাই না ভাই? আচ্ছা দেখো, এইবারে আমি যদি বলি এইটার সমদশার অ্যাঙ্গেল কত হবে। প্রথমে এটা দশা কত আছে, প্রথমে এটা দশা আছে π/2। আবার এই পয়েন্টে তুমি ধরো যাক এভাবে করে ঘুরে স্টার্ট করছো। ধরো এই π/2 অ্যাঙ্গেল থেকে তুমি হচ্ছে এখান থেকে ঘুরে স্টার্ট করছো, তাহলে আমাকে বলতে পারবা কত অ্যাঙ্গেল ঘুরলে তুমি আবার ওই পয়েন্টে ফেরত আসতে পারবা। তাহলে এখান থেকে তুমি ঘুরে স্টার্ট করছো, এখান থেকে গিয়ে আবার এখানে আসতে হবে। তাহলে অ্যাঙ্গেল কভার করতে হচ্ছে কতটুকু, 360 ডিগ্রি বা 2 পাই অ্যাঙ্গেল কভার করতে হচ্ছে। অর্থাৎ তুমি পরবর্তীতে একবার ঘুরে আসলে এটার দশা কত হবে, π/2 প্লাস 2 পাই। আবার যদি তুমি ঘুরে আসা স্টার্ট করো, আবার যদি ধরো তুমি ঘুরে আসতেছো, ওকে, আবার ঘুরে ধরে এখানে আসতেছো, তাহলে এবার অ্যাঙ্গেল কত হবে, π/2 প্লাস 2 পাই তো আগে ছিল, আবার তুমি 2 পাই পরিমাণ ঘুরে আসছো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি কি, প্রথমে তোমার কণাটা এখানে ছিল, তখন তার দশা কত ছিল, π/2 ছিল। পরে হচ্ছে সে একবার ঘুরে আসছে, তা একবার সে যখন ঘুরে এখানে আসবে তখন তার অ্যাঙ্গেল কভার করেছে কতটুকু, 2 পাই অ্যাঙ্গেল। তাহলে এখানে তখন দশা হয়েছে কত, π/2 প্লাস 2 পাই। আবার সে ঘুরে আসছে, তার মানে আগে তো এখন π/2 প্লাস 2 পাই ছিল, আবার সে ঘুরে আসার কারণে আরও 2 পাই যোগ হবে, তাই না? তার মানে দেখো তো এখানে, তার মানে দেখো আমরা যদি হিসাব করতে চাই যে এই দুইটার কণার মধ্যে দশা পার্থক্য কত, এটার মধ্যে দশা পার্থক্য কত, দশা পার্থক্য হচ্ছে 2 পাই। আবার এই দুইটার মধ্যে দশা পার্থক্য কত, তাও 2 পাই, তাই না? এই দুইটার মধ্যে দেখো দশা পার্থক্য কত হবে, দশা পার্থক্য 2 পাই হবে। আচ্ছা তুমি যদি আবার যদি তুমি হচ্ছে ভাই 2 পাই অ্যাঙ্গেল ঘুরে আসতা, তাহলে কত হইতো, আবার যদি তুমি 2 পাই অ্যাঙ্গেল ঘুরে আসতা, সাপোজ ধরো আবার তোমার ইচ্ছা করতেছে তুমি 2 পাই অ্যাঙ্গেল পরিমাণ ঘুরে এখানে আসবা, অর্থাৎ আবার তুমি হচ্ছে আবার এই জায়গায় ফেরত আসবা। তাহলে এখানে এবার দশা পার্থক্য কত, দশা কত হবে আগে, π/2 প্লাস 2 পাই আর প্লাস 2 পাই, এটা তো আগেই ছিল, তুমি আরও 2 পাই অ্যাঙ্গেল ঘুরে আসছো। তাহলে দেখো তো এই দুইটার মধ্যে দশা পার্থক্য কত হবে, এই দুইটার মধ্যে দশা পার্থক্য এটাও হবে তোমার এখানে ভাই 2 পাই। কেমন? আর দেখো তুমি বলতেছো কি এরা সবাই হচ্ছে যে ভাই একটা সমদশায় আছে, কারণ এরা সবাই সেম পয়েন্টকে নির্দেশ করতেছে। এই সবগুলো দশায় কি করতেছে, এই সবগুলো দশায় সেম পয়েন্টকে নির্দেশ করছে। তাহলে আমরা এখানে বলতে পারি এই সবগুলো দশায় সেম পয়েন্টকে নির্দেশ করছে, সেম পয়েন্টকে নির্দেশ করছে। কেমন?
তাহলে অর্থাৎ এরা সবাই সমদশায় আছে, অর্থাৎ এরা সবাই সমদশায় আছে। আমি এখন একটা মানে ক্রাইটেরিয়া বের করার চেষ্টা করতেছি যে কিভাবে তুমি বুঝবা যে তোমার দুইটা কণা এরা সমদশায় আছে কিনা, সেই ক্রাইটেরিয়াটা আমরা এখন বের করার চেষ্টা করতেছি। দেখো এই পাশাপাশি যে সমদশা সম্পন্ন যে কণাগুলো প্রত্যেকের দশা পার্থক্য কত করে বলো তো, 2 পাই করে করে। আচ্ছা তুমি যদি কোনো কারণে এই যে ধরো এই লাস্টের কণা এবং 2 নাম্বার কণার মধ্যে যদি দশা পার্থক্য বের করতা, এই দুইটার মধ্যে যদি কি বের করতা, দশা পার্থক্য বের করতা, কত আসতো বলো তো? এই দুইটার মধ্যে যদি তুমি দশা পার্থক্য বের করতা, তাহলে দশা পার্থক্য কীভাবে করে, এটার দশা থেকে তুমি এটার দশা বাদ দিয়ে দাও, এই যে এটার দশা থেকে এটার দশা বাদ দিয়ে দাও, তাহলে এখানে দেখো এখানে 2 পাই আর 2 পাই এক্সট্রা আছে, তার মানে দশা পার্থক্য কত হবে, দুইটার মধ্যে 4 পাই হবে, তাই না? আবার তুমি যদি ধরো এই লাস্টের কণার সাথে যদি প্রথম কণা যদি দশা পার্থক্য বের করতে চাও, তাহলে কত আসবে দেখো তো? এই ফার্স্ট এবং লাস্টে কণার মধ্যে তুমি যদি ভাই দশা পার্থক্য বের করতে চাও, তাহলে কত আসবে দেখো? ফার্স্ট কর্নার মধ্যে শুধু π/2 আছে, আর এখানে দেখো 2 পাই 2 পাই 2 পাই এক্সট্রা আছে, তাহলে দশা পার্থক্য হবে 6 পাই। দেখো এরা কিন্তু সবাই সমদশায় আছে কণাগুলো, তাই না? তার মানে দশা পার্থক্য যদি 2 পাই হয় তাও তারা সমদশায়, দশা পার্থক্য যদি 4 পাই হয় তাও তারা সমদশায়, দশা পার্থক্য যদি 6 পাই হয় তাও তারা সমদশায়। আমার এই কথাটা বলার উদ্দেশ্য কি? আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ভাই যদি দুইটা কণার মধ্যে তোমার বা দুইটা বিন্দুর মধ্যে দশা পার্থক্য যদি 2πn হয়, যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে বিন্দুগুলো কিসে থাকবে, সমদশায় আছে বলে ধরা হবে। তাহলে এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট নোট আমরা লিখতে পারি এখানে, নোট, সেটা হচ্ছে ভাই যদি দুইটি কণা বা বিন্দুর মাঝে দশা পার্থক্য তোমার হচ্ছে ভাই 2πn, যেখানে n দ্বারা আসলে পূর্ণ সংখ্যা বোঝাচ্ছি আমরা, 2πn হয়, তবে বিন্দুগুলো সমদশায় আছে বলে ধরা হয়, তবে বিন্দুগুলো সমদশায় আছে বলে ধরা হয়। ভাই এই কথাটা কেন বলতেছেন? আমরা তো মানে ম্যাথমেটিক্যাল প্রমাণ তো বুঝলাম যে 2πn যদি হয় তার হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যায় থাকবে, এটা কেন বলতেছেন? কারণ তোমাকে মাঝে মাঝে চেক করতে বলতে পারে কোয়েশ্চনে যে দুইটা কণার দশা বলতে পারে যে এরা কি সমদশায় আছে কিনা, ঠিক আছে? যেমন কীরকম এক্সাম্পল স্বরূপ যদি আমরা দেখি এখানে, সাপোজ আমরা যদি একটা এক্সাম্পল দিই, ধরো আমি তোমাকে বললাম যে 45 ডিগ্রি আর অ্যান্ড 540 ডিগ্রি এরা কি সমদশায় আছে কিনা, কীভাবে চেক করবা? এদের মধ্যে দশা পার্থক্য 5 বের করবা, কত আসবে এটা, 540 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি করো, এটা আসবে তোমার কাছে 495 ডিগ্রি আসার কথা, তাই না? তাহলে এটা কি তোমার 360 ডিগ্রি বা 2 পাইয়ের কি পূর্ণগুণিতক আকারে আছে? নাই, এটা পূর্ণগুণিতক আকারে নাই। তার মানে এই দুইটা কণা কিসে নাই, সমদশায় নেই। এই কণা দুইটা কিসে নেই বলো তো, সমদশায় নেই। বুঝতে পারছি আমরা এখানে? আবার ধরো তোমাকে যদি জিজ্ঞেস করে এখানে কেউ যে সাপোজ ধরো তোমাকে জিজ্ঞেস করলো 90 ডিগ্রি আর হচ্ছে যে ভাই ধরা যাক হচ্ছে তোমার এই 450 ডিগ্রি, এরা কি সমদশায় আছে কিনা? সাপোজ তোমাকে আরেকটা এক্সাম্পল জিজ্ঞেস করলো এখানে 90 ডিগ্রি এবং 450 ডিগ্রি এরা হচ্ছে সমদশায় আছে কিনা, কীভাবে চেক করবা? দশা পার্থক্য বের করবা, 450 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি করো, 360 ডিগ্রি আসার কথা, আমি তাও চেক করে দেখি এটা, এই 450 থেকে তুমি যদি 90 বিয়োগ দাও তাহলে 360 আসছে, 360 ডিগ্রি আসছে, মানে 2 পাই আসছে দশা পার্থক্য, কত আসছে এখানে, 2 পাই আসছে। সরি ভাই আমার মাউসটা চলে গেছিলো, তাহলে কত আসছে এটা, 2 পাই আসছে এখানে, 2 পাই বা 360 ডিগ্রি। তাহলে যেটা দশা পার্থক্য 360 ডিগ্রি বা 2 পাই আসছে, তাহলে এই দুইটা কণা কিন্তু কিসে আছে বলো তো, সমদশায় আছে। এই দুইটা কণা কিন্তু কিসে আছে আমাদের, সমদশায় আছে। ওকে, আশা করতেছি আমরা এখানে জিনিসগুলো বুঝতে পারছি। তাহলে তুমি কিভাবে বুঝবা সমদশায় আছে কিনা? তোমার থেকে দেখতে হবে দুইটা মধ্যে দশা পার্থক্য এই 2 পাই হয় কিনা। ওকে, আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা চলো আমরা এবার আগের পৃষ্ঠায় যাই। এবার আসলে আমরা যেখানে যেমনটা আলোচনা করতেছিলাম এখানে দেখো, এইটা থেকে তুমি যদি এখানে যদি যাও, এটাতে যদি যাও এবং এখানে যদি বিন্দুটাকে যদি গোল করো,
তাহলে তুমি যদি এই দুইটা বিন্দুর মধ্যে যদি দশা পার্থক্য বের করো না, দেখবা যে কত আসতেছে, 2π আসতেছে। বুঝতে পারছো? বা তোমার এখানে 360 ডিগ্রি আসতেছে। আবার তুমি যদি এই কোণটাকে আইডেন্টিফাই করো, এই কোণটাকে আইডেন্টিফাই করো, এই কোণটাকে আইডেন্টিফাই করো, অর্থাৎ আমি যদি এই কণাগুলোকে যদি এখানে আইডেন্টিফাই করি, এই সবগুলা কণার মধ্যে দশা পার্থক্য 2π অথবা 2πn হবে। ঠিক আছে? যেমন এইটা এবং এটার মধ্যে যদি দশা পার্থক্য বের করো তাহলে 4π আসবে, এইটা এবং এটার মধ্যে দশা পার্থক্য করলে 2π আসবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা কি বলতে পারি, এই যে আমরা যে সবুজ পয়েন্টগুলো যেগুলো আমরা আইডেন্টিফাই করলাম, এই পয়েন্টগুলো কিন্তু সবগুলো সমদশায় আছে। কেন? কারণ এদের মধ্যে দশা পার্থক্য 2π এর পূর্ণ গুণিতকের সমান। তাইলে এদেরকে যদি আমরা যোগ করে দিই, এদেরকে যদি আমরা কি করি বলতো, এদেরকে যদি আমরা যোগ করে দিই, এদেরকে যদি আমরা এভাবে করে যোগ করে দিই, তাহলে আমরা যে তলটা এখানে পাইলাম, তাহলে আমরা এখানে আসলে এটা একজ্যাক্টলি সরল রেখা হবে, মানে একজ্যাক্টলি সোজা রেখা হবে। আমার তো এখানে আঁকতে একটু উঁচু নিচু হয়েছে, তাই একটু এখানে বাঁকা আসছে, কিন্তু এটা কিন্তু একজ্যাক্টলি সরল রেখা হবে। তাহলে দেখো, আমরা যদি তাহলে সবগুলা সমদশা সম্পন্ন যে কণাগুলো আছে তাদেরকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা এখানে যে তলটা পাইলাম না, আমরা এখানে যে তলটা পাইলাম, বেসিক্যালি এটাকেই বলা হবে তরঙ্গমুখ। এই তলটাকে কি বলা হবে বলতো? তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট বলা হবে। অর্থাৎ তরঙ্গমুখ জিনিসটা কি? তরঙ্গমুখ জিনিসটা হচ্ছে ভাই তোমার সমদশা সম্পন্ন কণাগুলা যে তলে অবস্থান করে, অথবা আমি বলতে পারি সমদশা সম্পন্ন কণাগুলা যে তল বরাবর গতিশীল থাকে, সেই তলটাকে আমরা বলতে পারি তোমার এখানে কি বলতো? তরঙ্গমুখ বলতে পারি। ওকে, এখন অনেকে বলতে পারো ভাই একটা তরঙ্গের মধ্যে কয়টা তরঙ্গমুখ থাকে? একটা তরঙ্গমুখ থাকে নাকি অনেকগুলো থাকে? এটার আনসার হচ্ছে ভাই একটা তরঙ্গের মধ্যে অসীম সংখ্যক তরঙ্গমুখ থাকে। একটা তরঙ্গের মধ্যে কয়টা 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 তরঙ্গমুখ থাকে? অসীম সংখ্যক তরঙ্গমুখ থাকে। এখন তুমি বলতে পারো ভাই কীভাবে, আমাকে একটু দেখান জিনিসটা, কীভাবে একটা তরঙ্গের মধ্যে অসীম সংখ্যক তরঙ্গমুখ থাকতে পারে। চলো দেখে আসো। খেয়াল করো তো ভাই, এখানের মধ্যে আমরা যদি পয়েন্টগুলো আইডেন্টিফাই করি, এই যে দেখো, এটা তোমার 0 না, এটা তোমার কিন্তু 2π, আবার এটা কিন্তু তোমার 4π, আবার এটা হচ্ছে তোমার এখানে 6π, তাই না? এটা কিন্তু তোমার এখানে 6π, আবার এটা তোমার এখানে 8π। তাহলে এরাও কিন্তু তোমার সবগুলো সমদশা সম্পূর্ণ আছে। তাহলে এদিকে তুমি যদি যোগ করে দাও, যদি তুমি এদিকে একটা সিঙ্গেল লাইন দিয়ে যদি যোগ করে দাও, ধরো এই লাইনটাতে তুমি এখানে যোগ করে দিছো এই কণাগুলাকে, তাহলে এটা যেটা পাইছো না যোগ করে দেওয়ার পরে, সেটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা একটা তরঙ্গমুখ বলতে পারি। ওকে, তাহলে এটাকে আমরা কি নাম দিতে পারি? একটা, এটাও হচ্ছে আমার একটা ভাই তরঙ্গমুখ। তো এটাকেও আমরা একটা বলতে পারি, এটা হচ্ছে আমার একটা তরঙ্গমুখ। অনুরূপভাবে দেখো, এইখানের মধ্যে ধর একটা কণা আছে, একটু লাল কালে দিয়ে আমি কী করি, ধরো এখানে একটা কণা আছে, ধরো এখানে একটা কণা আছে, ধরো এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এরা সবাই কিন্তু সমদশায় আছে। ওকে, এরা সবাই কিন্তু কিসে আছে? সমদশায় আছে। যেমন কীভাবে, এই কণাটা, এই কণাটা, এদের মধ্যে তুমি দশা পার্থক্য বের করো, সবগুলোর মধ্যে দেখবা, আমি তো এখানে দশা লিখেই দিছি, চাইলে পার্থক্য বের করে দেখতে পারো, দেখবা 2π অথবা 2π এর পূর্ণ গুণিতক আসতেছে। তাহলে এখানে যে তুমি একটা লাইন যদি আঁকো, একটা তল যদি আঁকো এখানে, এই তলটাকে তুমি কি বলতে পারবা? তরঙ্গমুখ বলতে পারবা। কেমন? এই তলটাকে তুমি কি বলতে পারবা? তরঙ্গমুখ বলতে পারবা। তরঙ্গ, এখন তুমি বলতে পারো ভাই তিনটা না তরঙ্গমুখ আঁকছেন, কিন্তু আপনি তো বলছেন অসীম সংখ্যক হতে পারে। হ্যাঁ দেখো, অসীম সংখ্যক কেমনে জানো? আমি তোমাকে ধরো সবুজ লাইন দিয়ে বোঝাই। ধরো এইটা, এটা একটা তরঙ্গমুখ হইতে পারে। অনুরূপভাবে এটা একটা তরঙ্গমুখ হইতে পারে। কেমনে ভাই? আমি তোমাকে বুঝাই বলি। দেখো, এইখানে যে কণাটা আছে, এখানে যে কণাটা আছে, এখানে যে কণাটা আছে, এখানে যে কণাটা আছে, এখানে যে কণাটা আছে, সব কি সমদশায় আছে। অনুরূপভাবে এখানের কণাটা, এখানের কণাটা, এখানের কণাটা, এখানে কণাটা, সবাই হচ্ছে সমদশায় আছে। তার মানে সমদশা সম্পূর্ণ যে তলটা তুমি পাচ্ছ, সমদশা সম্পূর্ণ কণাগুলোর যে তলে অবস্থান করে, সেটাকে তুমি তরঙ্গমুখ বলতেছো। তাহলে এটা একটা তরঙ্গমুখ। তারপরে তোমার হচ্ছে ভাই এটা একটা তরঙ্গমুখ, এটা একটা তরঙ্গমুখ, এটা একটা তরঙ্গমুখ, এটা একটা তরঙ্গমুখ। আচ্ছা দেখো তো, এই উপরের সবুজ লাইনটা কেন তরঙ্গমুখ? কারণ এখানে একটা কণা, আবার এইটা কণা, আবার এই কণা, আবার এই কণা এবং এই কণা, এরা সবাই কিন্তু সমদশায় থাকবে। কারণ এদের মধ্যে পার্থক্য কত করে? 2π করে। আবার ধরো এখানে একটা কণা, এখানে একটা কণা, এখানে একটা কণা, এখানে একটা কণা। অর্থাৎ আমি যদি তোমাকে সামারি করি, দেখো আমি যদি তোমাকে সামারি করি, যে ধরো আমি তোমাকে যদি সামারি করি এখানে, সাপোজ ধরো তুমি যদি এখানে একটা তরঙ্গকে আঁকো, ধরো কোনো কারণে তোমার যদি এখানে একটা তরঙ্গ আঁকতে ইচ্ছা করে, ধরো তুমি যদি এখানে একটা তরঙ্গকে আঁকো, আমরা যদি একটা নর্মাল যদি একটা তরঙ্গকে আঁকি, সাপোজ ধরো এটা, ধরো এখানে হচ্ছে আমরা একটা তরঙ্গ আঁকতেছি। কেমন?
আঁকলাম। তাহলে এই তরঙ্গের মধ্যে তুমি হচ্ছে অসীম সংখ্যক কী পাবা, দশা পাবা। কেমনে দেখো, সরি, অসীম সংখ্যক তরঙ্গমুখ পাবা। এটা একটা তরঙ্গমুখ, এটা একটা তরঙ্গমুখ, এটা একটা তরঙ্গমুখ। আমি তো অনেক বড় বড় লাইন, এদের মাঝখানে মাঝখানে তো কোটি কোটি লাইন আছে, তাই না? এটাও তরঙ্গমুখ, এটাও তরঙ্গমুখ, তারপর তোমার হচ্ছে ভাই এটাও তরঙ্গমুখ, মানে এরকম। তাহলে আমরা কিন্তু কী করতে পারি, বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে যেখানে একটা তরঙ্গের মধ্যে কী পাওয়া যাবে, অসীম সংখ্যক তোমার এখানে তরঙ্গমুখ পাওয়া যাবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারতেছি ভাই। তাহলে এখানে আমরা বলতে পারি যে একটি তরঙ্গের মধ্যে একটি, এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করে তোমাকে একটি তরঙ্গের মধ্যে কয়টা তরঙ্গমুখ থাকবে, তখন মানুষজন যেটা করে বলে একটা তরঙ্গমুখ থাকবে বা দুইটা থাকবে। আনসার কিন্তু কয়টা হবে, অসীম সংখ্যক। তাহলে আমরা বলতে পারি একটি তরঙ্গের মধ্যে অসীম সংখ্যক তরঙ্গ মুখ থাকে। কেমন, আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি এখানে। আচ্ছা, এবার যদি আমরা ভাই এই তরঙ্গমুখ যে আমরা এখানে পড়লাম, এই তরঙ্গমুখের যদি আমরা এবার সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা সংজ্ঞা কি দিব তরঙ্গমুখের, আমরা বলবো এরকম, সমদশা সম্পন্ন, অর্থাৎ দশা পার্থক্য কত। সমদশা সম্পন্ন বলতে আমরা কি বুঝবো, দশা পার্থক্য কত হবে ভাই, 2πn হবে, যেখানে n বিলংস টু, মানে n দ্বারা বোঝাই হচ্ছে যে তোমার পূর্ণ সংখ্যা, n বিলংস টু পূর্ণ সংখ্যা। সমদশা সম্পন্ন কণাসমূহ যে তলে বিদ্যমান থাকে, বা কণাসমূহ যে তলে অবস্থান করে বা বিদ্যমান থাকে, যে তলে আমরা লিখতে পারি অবস্থান করে, যে তলে অবস্থান করে তাকে তরঙ্গমুখ বলে। তরঙ্গমুখকে অন্যভাবে সংজ্ঞায়িত করা যায়, আমরা বলতে পারি এখানে সমদশা সম্পন্ন কণাগুলা যে রেখা বরাবর গতিশীল থাকে, সেই রেখাটাকে আমরা কি বলতে পারি, তরঙ্গমুখ বলতে পারি। কারণ দেখো না, এই যে এইখানে যে তরঙ্গমুখগুলো আছে, এই যে এইখানে যে সমদশা সম্পন্ন কণাগুলো আছে, সবগুলা এই রেখার উপর অবস্থান করতেছে না, তাহলে এই রেখাটাকে আমরা কি বলতে পারি, তরঙ্গমুখ বলতে পারি। অথবা তুমি এখানে এটা এভাবে, সবচেয়ে স্ট্যান্ডার্ড সংজ্ঞা হচ্ছে যে সমদশা সম্পন্ন কণাসমূহ যে তলে অবস্থান করে, সেই তলটাকে আমরা কি বলতেছি ভাই, তাকে আমরা তরঙ্গমুখ বলতেছি। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। আচ্ছা, তো এবার যদি আমরা একটু দেখতে চাই, একটু যদি আমরা আগাই, তরঙ্গমুখ আসলে তোমার দুই প্রকারের হতে পারে। তাহলে আমরা যদি একটু করে দেখি তরঙ্গমুখের প্রকারভেদ, আসলে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে তরঙ্গমুখের প্রকারভেদ, চলো আমরা দেখার চেষ্টা করি তরঙ্গমুখের প্রকারভেদ। ওকে, আসো, তরঙ্গমুখ তোমার হচ্ছে ভাই দুই প্রকারের হতে পারে। তাহলে তরঙ্গমুখ দুই প্রকারের হতে পারে, তরঙ্গমুখ দুই প্রকারের হতে পারে। তরঙ্গমুখ কয় প্রকারের হতে পারে ভাই, তরঙ্গমুখ হচ্ছে তোমার ভাই দুই প্রকারের হতে পারে, যথা নাম্বার 1 তোমার হচ্ছে ভাই গোলকীয় তরঙ্গমুখ আর সমতলীয় তরঙ্গমুখ। আমরা চলে নাম্বার 1 লিখি, সমতলীয় তরঙ্গমুখ। আর এটা হচ্ছে নাম্বার 2 গোলকীয় তরঙ্গমুখ। তাহলে দেখো, তরঙ্গমুখের যদি আমরা প্রকারভেদ লিখি, তাহলে তরঙ্গমুখ কয় প্রকারের হতে পারে ভাই, দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে সমতলীয় তরঙ্গমুখ, আর একটা হচ্ছে তোমার কি বলতো, গোলকীয় তরঙ্গমুখ। দেখো না, এখানে তুমি যে তরঙ্গমুখগুলো পাইছো, এগুলো কিন্তু কি সবগুলা সমতলীয় তরঙ্গমুখ, কারণ দেখো এটা সমতলে আছে। আর এগুলো কি বলতো, এগুলো হচ্ছে তোমার একটা সমতলীয় তরঙ্গমুখ তুমি এখানে পাইছো। কেমন, তরঙ্গমুখ আরও এক প্রকার হইতে পারে, যেটাকে আমরা কি বলি বলতো, গোলকীয় তরঙ্গমুখও আমরা এখানে বলে থাকি। ওকে, আচ্ছা, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছি আমরা। আচ্ছা, গোলকীয় তরঙ্গমুখ আর সমতলীয় তরঙ্গমুখ, আমরা বেসিক্যালি এটা থেকে কি পয়েন্ট মনে রাখবো, আমরা এখন দুটোটা জিনিসই বুঝবো। আমরা আপাতত একটা লাইন বলি, এখানে তুমি নর্মালি গোলকীয় তরঙ্গমুখকে আলোক উৎসের কাছে পাবা,
আর আলোকউৎস থেকে যদি অনেক দূরে চলে যাও তাহলে সেখানে তুমি সমতলীয় তরঙ্গমুখ পাবা। বেসিক্যালি সমতলীয় তরঙ্গমুখ দুই জায়গায় পাওয়া যায়। একটা হচ্ছে তুমি যদি আলোকউৎস থেকে যদি অনেক দূরে চলে যাও তাহলে তোমার হচ্ছে ভাই সমতলীয় তরঙ্গমুখ পাবা। আর ওটা হচ্ছে একটা সিঙ্গেল তরঙ্গের মধ্যে, যেমন এটা একটা দেখো, এটা একটা সিঙ্গেল তরঙ্গ না, এই সিঙ্গেল তরঙ্গের মধ্যে কি পাওয়া যায় বলো তো, সমতলীয় তরঙ্গমুখ পাওয়া যায়। আমি তোমাকে বুঝাই দিব, ইন ডিটেলে আমি ব্যাখ্যা করব, জাস্ট আমি তোমাকে এমনি বলে রাখতেছি এখানে যে তুমি গোলকীয় তরঙ্গমুখটা কোথায় পাবা, আলোকউৎস থেকে খুব কাছাকাছি অবস্থানে কি পাবা, গোলকীয় তরঙ্গমুখ পাবা। কিন্তু আলোকউৎস আর সমতলীয় তরঙ্গমুখ তুমি দুই জায়গায় পাইতে পারো। একটা হচ্ছে আলোকউৎস থেকে যদি অনেক দূরে চলে যাও তাহলে তুমি এখানে সমতলীয় তরঙ্গমুখ পাইতে পারো। আর এটা হচ্ছে ভাই তোমার ভাই একটা সিঙ্গেল তরঙ্গের মধ্যে তুমি কি পাইতে পারো, সমতলীয় তরঙ্গমুখ পাইতে পারো। ওকে, চলো আমরা তাহলে প্রথমে ব্যাখ্যা করার চেষ্টা করি। আগে আসো যে গোলকীয় তরঙ্গমুখটা নিয়ে, তাহলে আমরা চলো প্রথমে ব্যাখ্যা করি হচ্ছে আগে ভাই গোলকীয় তরঙ্গমুখটাকে নিয়ে। আচ্ছা, আমরা তাহলে প্রথমে ব্যাখ্যা করব তোমার এখানে ভাই গোলকীয় তরঙ্গমুখ এটাকে নিয়ে। এই জিনিসটাকেই চলো আমরা আলোচনা করার চেষ্টা করি এখানে, কেমন? আচ্ছা, আমি তোমাকে বুঝাই বলি। ধরো এখানে একটা আলোকউৎস আছে, সাপোজ ধরো এখানে একটা আলোকউৎস রাখা আছে, এটা হচ্ছে তোমার একটা আলোকউৎস। তাহলে এটা যদি একটা আলোকউৎস হয় তাহলে এর থেকে চারদিকে আলোক রশ্মি ছড়াই পড়বে না? তাহলে এটা একটা আলোকউৎস, তাহলে এর থেকে চারদিকে আলোক রশ্মিগুলো এভাবে তরঙ্গ আকারে এভাবে করে ছড়াই পড়বে। আলোক রশ্মিগুলো এভাবে তরঙ্গ আকারে এভাবে করে ছড়াবে। একটা আলো এখানে যাবে, একটা আলো এখানে যাবে, তাই না? এবং সেম ভাবে যাবে, সবগুলো সেম আলোর ব্যাগ সি নিয়ে যাবে। ওকে, সবগুলো আলোর ব্যাগ সি নিয়ে যাবে। আমরা সবাই জানি এটা যদি আমার একটা আলোক উৎস হয় তাহলে এটা থেকে হচ্ছে অনেক আলোক তরঙ্গ এভাবে করে বিভিন্ন দিকে তোমার হচ্ছে ভাই ছড়াই পড়বে। ধরো একটা উপরে চলে যাবে, তারপরে ধরো তোমার একটা দিকে চলে যাবে। এখান থেকে আসলে কোটি কোটি আলোক রশ্মি বের হবে, বুঝতে পারছি? একটা আলোক উৎস থেকে এখানে কোটি কোটি অগণিত আলোক রশ্মি তোমার এখানে বের হবে। ধরো এখান থেকে অনেকগুলো আলোক রশ্মি তোমার এভাবে করে বের হচ্ছে। ভাই সরি, একটু সুন্দর হইতেছে না আঁকাটা, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ওই দাঁড়াও, অনেকগুলো আলোক রশ্মি এভাবে করে বের হচ্ছে, কেমন? অনেকগুলো তোমার এখান থেকে আলোক রশ্মি কি হচ্ছে বলো তো ভাই, বের হচ্ছে। আচ্ছা, তো এখানে আসলে বেসিক্যালি আমরা এখানে এটা যেটা দেখাইছি এটা দ্বারা আমরা কি বুঝতেছি বলো তো, এটা হচ্ছে আমাদের একটা আলোক উৎস, আলোক উৎস। আর আমরা এখানে এটা এভাবে যেটা দেখাচ্ছি এটা দ্বারা আসলে বোঝাচ্ছি আমরা আলোক উৎপন্ন আলোক তরঙ্গ, উৎপন্ন আলোক রশ্মি বা আলোক তরঙ্গ, কেমন? আচ্ছা, তো এখানে যেটা কাহিনী হচ্ছে ভাই, এখানে তোমার একটা আলোক উৎস আছে, এটা থেকে চারদিকে হচ্ছে ভাই তোমার কি ছড়াই পড়তেছে বলো তো, এই চারদিকে তোমার হচ্ছে যে ভাই এখানের মধ্যে আলোক তরঙ্গগুলো ছড়াই ছিড়াই যাচ্ছে। ওকে, এখন অনেকে বলবে ভাই মাত্র কি এইটা হবে, এই কয়টা হবে? না ভাই, আরও হবে। এখানেও তোমার আলো যাবে। ওকে, তারপরে তোমার হচ্ছে ভাই এখানেও তোমার যাবে, এই বরাবরও তোমার যাবে আলোক রশ্মিগুলো, এই বরাবরও যাবে, তারপর আলোক রশ্মিগুলো এই মানে সব দিকে তোমার হচ্ছে এভাবে করে ছড়াই ছিটাই যাবে, কেমন? সব দিকে তোমার হচ্ছে এভাবে করে ছড়াই ছিটাই যাবে আলোক রশ্মিগুলো। আচ্ছা, আমি আর না আঁকি। আচ্ছা, এতটুকু আমরা আঁকলাম, চারদিক দিয়ে তোমার আলোক তরঙ্গগুলো এভাবে ছড়াই ছিটে যাচ্ছে। আচ্ছা, এবার ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করে যেটা আমরা লক্ষ্য করব, তো আমরা সবাই একটা দেখো দেখেন, এই যেহেতু এটা আলোক উৎস তাহলে সবগুলো আলো এখানে সি বেগে যাচ্ছে। এই আলোক তরঙ্গটাও সি বেগ আগাবে, এই আলোক তরঙ্গটাও সি বেগ আগাবে, তাহলে এই আলোক তরঙ্গটাও সি বেগ আগাবে, এই আলোক তরঙ্গ সি বেগে, এই আলোক তরঙ্গ সি বেগ আগাবে, এটাও সি বেগ। যেহেতু এটা আলোক উৎস থেকে যাচ্ছে তরঙ্গ, তাহলে সবগুলো আলোক তরঙ্গ তোমার এখানে কত বেগ আগাবে বলো তো? সি বেগ করে আগাবে। এটাও সি বেগে আগাবে, এটাও সি বেগে আগাবে, এটাও সি বেগে আগাবে, এটাও সি বেগে আগাবে, এটাও তোমার দিকে সি বেগে আগাবে, এটাও তোমার এখানে সি বেগে আগাবে। ওকে, তাহলে আলোক তরঙ্গগুলো সব দিকে হচ্ছে ভাই সি ব্যাক করে আগাবে, কারণ আলোর ব্যাগ হচ্ছে সি। আচ্ছা, এবার দেখো তো, আমরা সবাই একটা ফর্মুলা জানি, এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এখানে আলোর ব্যাগ এখানে সি আমরা বসা দিচ্ছি, তাহলে সি ইন্টু টি। ধরো তাহলে একটা জিনিস আমাকে বলো তো, যেহেতু সব তরঙ্গগুলোর ব্যাগ এখানে সেম, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে তারা কিন্তু সেম দূরত্ব অতিক্রম করবে সবাই। তাহলে জিনিসটা বোঝার চেষ্টা করো, যেহেতু এখানে সব আলোগুলার ব্যাগ হচ্ছে সেম, সবার আলো ব্যাগ হচ্ছে এখানে সি করে করে,
তাহলে একটা নির্দিষ্ট সময় পরে সবগুলো আলো কিন্তু সেম দূরত্ব অতিক্রম করবে। যেমন এখানে ধরো 2 সেকেন্ড পরে কী হবে, যেহেতু সবার ব্যাগ হচ্ছে সি করে, 2 সেকেন্ড পরে তাহলে এই আলোটা যাবে 2c দূরত্ব, এও যাবে 2c দূরত্ব, এও যাবে 2c, এও যাবে 2c। তাহলে যেহেতু কারণ সবার ব্যাগ এখানে সেম, একটা নির্দিষ্ট সময় পরে তারা কিন্তু সবাই সেম দূরত্বই যাবে। অর্থাৎ ধরো আমি ধরে নিই যে ধরো এই প্রথমটা এখানে গেছে, এটা এখানে গেছে, এটা এখানে গেছে, এটা ধরো এখানে গেছে, মানে সেম দূরত্ব কিন্তু তারা যাবে, বুঝছো? সেম নির্দিষ্ট পরিমাণ দূরত্ব কিন্তু তারা এখানে যাবে, সবাই সেম নির্দিষ্ট পরিমাণ দূরত্ব তারা এখানে সবাই হচ্ছে অতিক্রম করবে। কেমন? আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, তাহলে এরা সাপোজ ধরো যাক এটা 2 সেকেন্ড পরে সবাই এখানে আসে, এই আলোক কণাটা এখানে আসে, এটা এখানে আসে, এটা এখানে আসে, এখানে, কারণ এখানে একটা নির্দিষ্ট সময় পরে যেহেতু সবার ব্যাগ সেম, তাহলে সবাই সেম দূরত্ব যাবে। অর্থাৎ আলোকগুচ্ছ থেকে সবার দূরত্ব কী হবে? সেম হবে। ওকে, তাহলে দেখো তো আলোকগুচ্ছকে তাহলে কেন্দ্র করে আমি তাহলে এদেরকে যদি এগুলো সবাইকে সমদশায় আসে না, এই যে সবুজ কণাগুলো দেখতেছি আমরা সবগুলো কিন্তু সমদশায় আছে। কেন? এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই কেন সমদশায় আছে এরা? কারণ দেখো সবাই সেম ডিস্টেন্স অতিক্রম করছে, এই যে উৎস থেকে সবার ডিস্টেন্স সেম, তাহলে সবার অ্যাঙ্গেলটাও সেম হবে। যেহেতু ডিস্টেন্স সেম, তাহলে সবার অ্যাঙ্গেলটাও সেম হবে এখানে, তাই না? সবার কী হবে বলতো? অ্যাঙ্গেলটাও তোমার এখানে সেম হবে। ওকে, তুমি চাইলে এটা কিন্তু ম্যাথমেটিক্যালিও ব্যাখ্যা করতে পারো। কীভাবে ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করতে পারো? হয়তো অনেকেই তোমরা তরঙ্গ চ্যাপ্টারে এই যে বা তোমার হচ্ছে যে ভাই দশার আমি পর্যাবৃত্ত করিতেও পড়াইছি, দশা পার্থক্য ফাই ইকুয়ালস টু কী ছিল? টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স ছিল। তো যেহেতু সবাই আলোক তরঙ্গ, তাহলে সবার ল্যামডা তো সেম, তাই না? আবার সবার দেখো তো এই এক্স মানে কি? উৎস থেকে দূরত্ব, তাহলে সবার উৎস থেকে দূরত্বও সেম, তাহলে এখানে সবার দশাটাও সেম হবে, তাই না? তাহলে এখানে কিন্তু সবার দশা কিন্তু সেম, তার মানে সবাই এখানে কিসে আছে? সমদশায় আছে। আমি যদি আরেকবার থিওরিটিক্যালি ব্যাখ্যা করি কেন সবাই সমদশায় আছে, কারণ প্রথম কথা সবাই এখানে সেম ব্যাগে যাচ্ছে, সবাই এখানে নির্দিষ্ট সময় পর এখানে পৌঁছাইছে, তাহলে সবাই উৎস থেকে সেম দূরত্বে আছে, তাই এই জন্য সবার দশাটাও কী হবে? এখানে সেম হবে। তাহলে এরা সবাই কিসে আছে বলো তো? সমদশায় আছে। তো সমদশায় যারা কণা থাকবে তাদেরকে যদি আমি যোগ করে দিই, তাহলে যে তলটা পাই সেটাকে তো আমি তরঙ্গমুখ বলি না? তাহলে এদেরকেও যদি আমি এভাবে করে একটা যদি রেখা দিয়ে যদি যুক্ত করে দিই, এদেরকে যদি আমি এভাবে করে যুক্ত করে দিই, তাহলে এটাকে আমরা একটা কী বলতে পারবো? এটাকে একটা আমরা তরঙ্গমুখ বলতে পারবো। এটাকে আমরা একটা কী বলতে পারবো? এটাকে হচ্ছে আমরা একটা তরঙ্গমুখ বলতে পারবো। আচ্ছা ভাই, এটাকে কেন তরঙ্গমুখ বলতে পারবো আমরা? কারণ এটাকে তরঙ্গমুখ বলতে পারার কারণ হচ্ছে ভাই আমরা সবাই জানি তরঙ্গমুখের সংজ্ঞাটা হচ্ছে যে সমদশা সম্পূর্ণ কণাগুলো যে তলে অবস্থান করে। দেখো এই তলটা তাহলে কীরকম আসছে? গোলাকার তল আসছে। কারণ এরা দেখো এরা একটা গোলাকার তল কেন আসছে? কারণ এখানে সেন্টার থেকে সবাই সেম ডিস্টেন্সে আছে, আর আমরা জানি একটা গোলকের ক্ষেত্রে কী হয়? সেন্টার থেকে সবগুলো কণার ডিস্টেন্স সমান থাকে। অনুরূপভাবে দেখো, ধরো যাক আরেকটু কিছুক্ষণ পরে তারা ধরো যাক এখানে এখানে গেছে, ধরো এখানে গেছে, ধরো এখানে আসছে, ধরো এখানে গেছে, ধরো এখানে গেছে, এখানে আসছে, এখানে গেছে, ধরো এখানে আসছে, ধরো এখানে গেছে, ধরো এখানে গেছে, ধরো এখানে গেছে, এখানে গেছে, ধরো এখানে গেছে, তার মানে আর একটু সময় পরে ধরো এখানে গেছে। এবার তাহলে তরঙ্গমুখটা কীরকম হবে দেখো? সেম তোমার এখানে তাহলে দেখো আবার তুমি গোলকীয় তরঙ্গমুখ এখানে পাচ্ছ। দেখো আমি বলছিলাম না তোমাকে উৎস থেকে কাছে আসলে কি পাওয়া যায়? গোলকীয় তরঙ্গমুখ এখানে পাওয়া যায়। এখানে তুমি অনেকগুলো গোলকীয় তরঙ্গমুখ পাবা। অনুরূপভাবে তারা যদি আরেকটু কিছু সময় পরে এই ধরো একজন ধরো এখানে গেছে, আমি যদি সবুজ কালার দিয়ে দেখাই, এখানে গেছে একজন, ধরো তোমার এখানে গেছে, তোমার এখানে গেছে একজন, ধরো এখানে গেছে একজন, ধরো এখানে গেছে একজন, এখানে ধরো একটু ইয়া করে রাখি, ঠিক করে রাখি, ধরো একজন এখানে গেছে একজন, ধরো এখানে গেছে একজন, ধরো এখানে একজন, ধরো এখানে এখানে গেছে এখানে, সবাই কিন্তু সেম ডিস্টেন্স অতিক্রম করতেছে আর কি, বুঝছো? সবাই কি করতেছে? সেম ডিস্টেন্স অতিক্রম করতেছে। তাই এবার যদি তুমি আবার তরঙ্গমুখ আঁকার চেষ্টা করো, তাহলে তরঙ্গমুখটা কী হবে? আবার কিন্তু গোলাকার হবে, আবার কিন্তু এখানে কিন্তু গোলাকার হবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? গোলকীয় তরঙ্গমুখ আমরা এটাকে বলতে পারি। ওকে, আশা করি আমরা এটা এখানে বুঝতে পারছি ভাই। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে গোলকীয় তরঙ্গমুখ, এটা হচ্ছে আমার এখানে গোলকীয় তরঙ্গমুখ। আচ্ছা, তাহলে দেখো আমরা এখান থেকে ভালো করে স্পষ্ট করে যদি লক্ষ্য করি, আমরা দেখতেছি হচ্ছে ভাই উৎস থেকে যখন আমরা খুব কাছাকাছি অবস্থানে থাকি, তাহলে আমরা কোন ধরনের তখন তরঙ্গমুখ পাই? আমরা তখন তরঙ্গমুখ পাই হচ্ছে যে ভাই গোলকীয়। তাহলে এখন যদি গোলকীয় তরঙ্গমুখের আমাকে যদি কেউ সংজ্ঞা জিজ্ঞেস করে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে এরকম সমদশা সম্পন্ন তরঙ্গস্থিত কণাগুলোর সঞ্চারপথ যদি কি হয়, এই যে দেখো সমদশা সম্পন্ন তরঙ্গস্থিত কণাগুলোর তোমার যে সঞ্চারপথ আছে সেটা যদি গোলকীয় হয়, সেটাকে আমরা তাহলে বলবো তোমার হচ্ছে যে ভাই গোলকীয় তরঙ্গমুখ বলবো।
আর আমরা এটাও বলতে পারি আলোকউৎসের, এটা তো আলোকউৎস ছিল, আলোকউৎস থেকে কাছাকাছি দূরত্বে তুমি কি পাও, গোলকীয় তরঙ্গমুখ তৈরি হয়। ওকে, তাহলে আমরা এখানে এটা বলতে পারি যে সমদর্শন, এটা যদি আমরা সংজ্ঞা লিখতে যাই, চলো এটা তাহলে আমরা সংজ্ঞাটা লিখে দিই এখানে সংজ্ঞা। তাহলে আমরা এখানে সংজ্ঞা লিখবো কি, আমরা লিখবো হচ্ছে এখানে এরকম যে সমদর্শ সম্পন্ন তরঙ্গস্থিত কণাগুলোর সঞ্চারপথ যদি গোলকীয় হয় তবে তাকে গোলকীয় তরঙ্গমুখ বলে। ওকে, তাহলে দেখো তো ভাই, আমরা যদি এটা সংজ্ঞাটা অ্যানালাইসিস করি, সংজ্ঞা এখানে কি বলতেছি আমরা, সমদর্শ সম্পন্ন তরঙ্গস্থিত কণাগুলার সঞ্চারপথ যদি তোমার কি হয় ভাই, গোলকীয় হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো ভাই, গোলকীয় তরঙ্গমুখ আমরা এটাকে বলবো। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এটা দিয়ে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, তোমাকে জিজ্ঞেস করবে কোথায় গোলকীয় তরঙ্গমুখ তৈরি হয়, তাহলে আমরা তখন বলবো তোমার হচ্ছে ভাই আলোকউৎসের কাছাকাছি দূরত্বে গোলকীয় তরঙ্গমুখ তৈরি হয়। তাহলে আমরা তখন এখানে বলবো আলোকউৎসের কাছাকাছি দূরত্বে তোমার হচ্ছে ভাই গোলকীয় তরঙ্গমুখ তৈরি হয়। ওকে, আশা করি জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি ভাই। তাহলে এবার দেখো, অলরেডি তাহলে আমার গোলকীয় তরঙ্গমুখ শেষ, আমরা তাহলে এখন চলো ব্যাখ্যা করবো তোমার হচ্ছে ভাই সমতলীয় তরঙ্গমুখ। কেমন, আসলে আমরা তাহলে এখানে ব্যাখ্যা করি। আমরা জানি দুই প্রকারের ছিল, একটা গোলকীয় তরঙ্গমুখ ছিল, আর একটা তোমার এখানে কি ছিল, সমতলীয় তরঙ্গমুখ ছিল। সমতলীয় তরঙ্গমুখ তোমরা নিশ্চয়ই ভালো করে এখানে দেখো, আমরা যদি একটা কাজ করি, এই একটা যদি ফিগারটাকে যদি একটু কপি করে আনি, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা। চলো আমরা একটা কাজ করে আসো, এই ফিগারটাকে চলো এখানে আমরা কপি করে আনি, কপি করলাম এখানে, চলো আমরা এটাকে পেস্ট করে দিই। হ্যাঁ, এটা আসছে আমার এখানে। ওকে, তাহলে এবার আমরা চলো একটু লক্ষ্য করি, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। এখানে আমি তোমার বুঝাই বলি, দেখো আসলে এখানে কি হচ্ছে, দেখো এখানে তো অনেকগুলো তোমার হচ্ছে আলোক রশ্মি আছে, তাই না? আমি যদি একটা এখানে দেখাই, এখানে তোমার অনেকগুলো, এখানে কোটি কোটি এখানে আলোক রশ্মি ভাবে করে আছে। ওকে, একটার সাথে খুব কম ডিস্টেন্স আছে আলোক রশ্মিগুলো, খুব কম ডিস্টেন্স এখানে কিন্তু আলোক রশ্মিগুলো এখানে করে আছে। আবার এখান থেকে তোর একটা আসবে। এখন ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে ভাই, তুমি নর্মালি হচ্ছে দেখো খুব কাছাকাছি দূরত্বে কিন্তু তুমি সবগুলো কণাকে যোগ করে হচ্ছে যে কি করতে পারতেছো, তরঙ্গমুখ আঁকতে পারতেছো খুব কাছাকাছি দূরত্ব যখন থাকতেছে। কিন্তু যখন অনেক দূরে চলে যাবে তখন কিন্তু তুমি সবগুলো কণাকে আর খুঁজে পাবা না। সাপোজ এটা ধরো এখানে চলে আসছে, এটা ধরো তোমার এখানে চলে আসছে, তখন তুমি আর এই কণাগুলোকে আর ট্র্যাক করতে পারবা না, কারণ এগুলো তো তোমার অনেক দূরে চলে যাবে। এখন তুমি যদি এটাকে তখন গোলক আকারে যদি তরঙ্গমুখ আঁকতে যাও, তোমার আসলে পুরা খাতার পর খাতা শেষ হবে, কিন্তু তরঙ্গমুখ আর শেষ হবে না আকার। ঠিক আছে, তাহলে কাহিনী কী হবে দেখো, কাহিনী হবে যে এই তরঙ্গমুখগুলো তো এখানে ব্যাপারটা লক্ষ্য করে দেখো, এই তরঙ্গগুলো তো খুব কাছাকাছি যাচ্ছে এখানে, এই তরঙ্গগুলো কী হয় বলো তো, এখানে খুবই কাছাকাছি এখানে থাকে, খুবই অনেকগুলো তোমার এখানে কিন্তু কাছাকাছি এখানে থাকতেছে, তাই না? তো এখানে কিন্তু অনেকগুলো তরঙ্গ এখানে আছে, আমি তো এখানে দেখাচ্ছি কয়েকটা জাস্ট, এখানে অনেকগুলো তোমার তরঙ্গ এখানে আছে, এখানে একটা, এগুলোর একবার কেউ শুক্রাণু মনে করিও না এগুলো সব কিন্তু আলোক তরঙ্গ আর কি। এত যাই হোক, তো এখানে দেখো, এখানে তোমার হচ্ছে তরঙ্গ পরাগরেণুগুলো মনে করিও না, এগুলো কিন্তু আলোক তরঙ্গ আর কি। হ্যাঁ, যাই হোক দেখো, তো এই তরঙ্গগুলো যখন অনেক দূরে চলে যাবে, মানে আলোক উৎস থেকে তুমি যদি অনেক দূরে চলে যাও, তখন আসলে যেটা হবে, তুমি এই কণাগুলোকে যোগ করে তখন আর গোলকীয় তরঙ্গমুখ তখন তুমি আর আঁকতে পারবে না। কেন জানো? কারণ তুমি গোলকীয় তরঙ্গমুখ আঁকতে গেলে সেটা অনেক বিশাল হয়ে যাবে, এবং তুমি তখন ধরো এখানে চলে গেছো, তখন তুমি এই কণাগুলো যেগুলো আছে, এই কণাগুলো এগুলোকে তুমি আর খুঁজে পাবা না, কারণ এগুলো তো অনেক দূরে চলে গেছে। আমরা তো একসাথে সবগুলোকে খুঁজে পাবো না। কাছাকাছি হলে সমস্যা নেই, কাছাকাছি যখন আছে আমরা খুঁজে পাই, সবগুলো কণা কাছাকাছি আছে, আমরা খুঁজে পাচ্ছি, এই জন্য আমরা যোগ করে এখানে গোলকীয় তরঙ্গমুখ আমরা আঁকতে পারছি। কিন্তু যখন অনেক দূরে চলে যাবে,
অনেক যখন তোমার এখানে কি হবে দূরে চলে যাবে, তখন কিন্তু আমরা আর ওই বাকি সবগুলো কণাকে কিন্তু আমরা ট্র্যাক করতে পারবো না। আর ট্র্যাক না করলে আমরা কিন্তু তাদেরকে যোগ করে আর কিন্তু গোলকীয় তরঙ্গমুখটা পাবো না। তখন আমরা কি করতে পারবো, তখন আমরা এখানে একগুচ্ছ তরঙ্গকে নিয়ে কাজ করতে পারবো। আর ধরো তখন এই কণাটা তোমার ধরো এখানে গেছে, অনেক দূরের কথা চিন্তা করো, ধরো এটা এখানে গেছে, এটা এখানে গেছে, এটা ধরো এখানে গেছে, এটা এখানে গেছে, এখানে গেছে, এইখানে গেছে, এখানে গেছে। তা আমরা যখন এই একগুচ্ছ কণাকে নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমরা কিন্তু এই বাকি কণাগুলোর আর ট্র্যাক রাখতে পারবো না, অনেক দূরে গিয়ে, বুঝছো? তো এই জন্য যখন যেটা হবে, আমরা যদি তখন এখন এখানে যদি আমরা তরঙ্গমুখ আঁকি, তাহলে দেখা যাবে এই তরঙ্গমুখটা হচ্ছে আমার অনেকটা এভাবে করে সমতলীয় হয়েছে। ওকে, এটা তরঙ্গমুখটা আমার এখানে কী হয়েছে, সমতলীয় হয়েছে। ওকে, তাহলে তরঙ্গমুখটা আমার এখানে কী হয়ে গেছে ভাই, সমতলীয় হয়ে গেছে। এখন তুমি বলতে পারো ভাই কেন আমরা উৎস থেকে অনেক দূরে গেলে কেন আমরা ট্র্যাক করতে পারবো না? কারণ এখানে তুমি চিন্তা করো না, এখানে তোমার কাছাকাছি অনেকগুলো তরঙ্গ থাকে, আর তরঙ্গের মধ্যে অনেকগুলো কণা থাকতেছে এখানে। তাহলে তো এখানে যে কাহিনীটা হবে, যখন তুমি উৎস থেকে যখন অনেক দূরে চলে যাবা, সবগুলো কণাকে তুমি আর খোঁজখবর রাখতে পারবা না, ট্র্যাক করতে পারবা না। কাছাকাছি থাকলে সমস্যা নেই, কাছাকাছি যখন আছে তখন গুচ্ছ আকারে আছে, এগুলোকে তুমি সবগুলো কণাকে এখানে ট্র্যাক করতে পারতেছো। কিন্তু যখন অনেক দূরে চলে যাবে তরঙ্গগুলো যখন অনেক দূরে চলে যাবে, এই সবগুলো কণাকে তুমি আর খুঁজে পাবা না। ফলে সবগুলো কণাকে খুঁজে না পাইলে কিন্তু তুমি আর এই পুরোপুরি গোলকটা আঁকতে পারবা না। আর তুমি এটা চিন্তা করো, যখন তোমার অনেক দূরে চলে যাবে, তখন যদি তুমি গোলক আঁকো, সেই গোলকটা বিশাল আকৃতির গোলক হবে, যেটা আসলে কখনো আঁকা সম্ভব হবে না। এই জন্য আমরা যখন উৎস থেকে যখন অনেক দূরে চলে যাই, তখন আমরা কী ধরনের তরঙ্গমুখ পাই, সমতলীয় তরঙ্গমুখ পাই। কারণ দেখো সবগুলো এখানে কাছাকাছি যারা আছে, এদেরকে ধরো এক গুচ্ছকে তুমি ট্র্যাক করতে পারবা, বাকিগুলোকে তুমি ট্র্যাক করতে পারবা না, বাকিগুলো হারাই যাবে। তো এইগুলোকে যদি ট্র্যাক করে যদি এদেরকে যদি তুমি তরঙ্গমুখটা আঁকো, তখন সেই তরঙ্গমুখটা দেখতে কীরকম হবে, সমতলীয় তরঙ্গমুখ হবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে আমি যদি কি পয়েন্টগুলো আলোচনা করি, কি পয়েন্ট হচ্ছে যে উৎস থেকে যদি অনেক দূরে চলে যাও, তাহলে সবগুলো কণাকে আসলে ট্র্যাক করা সম্ভব হয় না, একগুচ্ছ তরঙ্গকে ট্র্যাক করা সম্ভব হয় শুধুমাত্র। তখন ওই একগুচ্ছ তরঙ্গকে নিয়ে যদি আমি তরঙ্গমুখ আঁকি, তাহলে সেটা দেখা যাবে সমতলীয় তরঙ্গমুখ হয়ে যায়। এই জন্য আমরা বলি উৎস থেকে যখন আমরা কাছাকাছি দূরত্বে থাকি, তখন আমরা গোলকীয় তরঙ্গমুখ দেখতে পাই, আর উৎস থেকে যদি আমরা অনেক দূরে চলে যাই, সেখানে আমরা তোমরা সবাই সমতলীয় তরঙ্গমুখ দেখতে পাই। ওকে, তাহলে এখানে যদি আমরা সংজ্ঞাটা লিখি সমতলীয় তরঙ্গমুখের, তাহলে আমরা এখানে সংজ্ঞাটা কি লিখবো, দেখো এখানে আমরা তাহলে এটা দেখো সংজ্ঞা কি লিখবো। সংজ্ঞাটা তো আগের মতোই, সংজ্ঞা লিখবো কি, সমদশা সম্পন্ন তরঙ্গস্থিত কণাগুলোর সমদশা সম্পন্ন তরঙ্গ স্থিত কণাগুলোর তোমার হচ্ছে ভাই সঞ্চারপথ যদি সমতলীয় হয়, সঞ্চারপথ যদি সমতলীয় হয়, তবে তাকে সমতলীয় তরঙ্গমুখ বলে, তবে তাকে সমতলীয় তরঙ্গমুখ বলে। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। তারপরে যদি আমরা একটু করে যাই, তাহলে আমরা এখান থেকে আরেকটা কি পয়েন্ট বলতে পারি, সেটা হচ্ছে যে আলোক উৎস থেকে যখন আমরা অনেক দূরে থাকি, তখন হচ্ছে আমরা সমতলীয় তরঙ্গমুখ তৈরি হয়। তাহলে এখানে আমরা বলতে পারি আলোক উৎস হতে অনেক দূরে থাকার সময়, আমি তো তোমাকে বললাম সমতলীয় তরঙ্গমুখ তুমি দুটো জায়গায় পাইতে পারো, একটা হচ্ছে আলোক উৎস থেকে যদি অনেক দূরে চলে যাও, তাহলে তুমি সমতলীয় তরঙ্গমুখ পাইতে পারো, অথবা একটা সিঙ্গেল তরঙ্গের মধ্যে যে কণাগুলো থাকবে, সেই কণাগুলোকে যদি যোগ করে তুমি তরঙ্গমুখ আঁকো, সেটাও তোমার কী হবে, সমতলীয় তরঙ্গমুখ হবে। তাহলে গোলকীয় তরঙ্গমুখ শুধুমাত্র আলোক উৎসের কাছাকাছি পাওয়া যায়, সমতলীয় তরঙ্গমুখ তুমি দুই জায়গায় পাইতে পারো, একটা হচ্ছে আলোক উৎস থেকে অনেক দূরে চলে গেলে সমতলীয় তরঙ্গমুখ পাইতে পারো, আর এটা হচ্ছে একটা সিঙ্গেল তরঙ্গের মধ্যে যে কণাগুলো থাকবে, তাদের সমদশা সম্পন্ন কণাগুলোকে যোগ করলে যে তলটা তুমি পাবা, সেটা কিন্তু সমতলীয় তরঙ্গমুখ হবে। ওকে, তাহলে এখানে চলো আমরা লিখে দিই পয়েন্টগুলো। আমরা লিখতে পারি এখানে এরকম, আলোক উৎস হতে অনেক দূরে সমতলীয় তরঙ্গমুখ পাওয়া যায়। এটা কিন্তু অনেক কি পয়েন্ট, একটা অনেকবার এমসিকিউ আসছে এখান থেকে। সমতলীয় তরঙ্গমুখ পাওয়া যায়। আর অন্যদিকে আমরা এটা বলতে পারি, তোমার এখানে একটি সিঙ্গেল তরঙ্গের মধ্যে
সমদশা সম্পন্ন কণাগুলো সমদশা সম্পন্ন কণাগুলোর সঞ্চারপথ সমতলীয় হয়, অর্থাৎ তুমি সেখানেও সমতলীয় তরঙ্গমুখ পাবা। অর্থাৎ একটি সিঙ্গেল তরঙ্গের মধ্যে, মানে এখানের মধ্যে তুমি যদি একটা সিঙ্গেল তরঙ্গ নিয়ে কাজ করো সেখানেও তুমি সমতলীয় তরঙ্গমুখ পাবা। একটি সিঙ্গেল তরঙ্গের মধ্যে সমতলীয় তরঙ্গমুখ পাওয়া যায়। সমতলীয় তরঙ্গমুখ পাওয়া যায়। ওকে, সো আমি আশা করতেছি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। সো চলো আমরা তাহলে নেক্সটে যাই, আমাদের নেক্সটে চলো আমরা আলোচনা করি। আচ্ছা, তো নেক্সট হচ্ছে আমরা এমসিকিউ বিষয়ে একটা টপিক আলোচনা করব। যে এমসিকিউ বিষয় টপিকটা হচ্ছে তোমার এরকম যে তোমাকে হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে এবং হচ্ছে আর কয়টা চ্যাপ্টার মিলে অনেকগুলো থিওরি আছে। তো এই টপিকটা আমি এখানে এমনি ইচ্ছা করে পড়াই দিচ্ছি, কারণ হচ্ছে এই যে আমি 4-5টা এখানে বিজ্ঞানের নাম লিখবো এবং যে জিনিসগুলো আমরা লিখবো এখান থেকে তুমি মাস্ট একটা বা দুইটা এমসিকিউ পাবাই। মেডিকেলও থাকবে তোমার হচ্ছে যে ভাই, যেখানে এমসিকিউ কোয়েশ্চন হয় সব জায়গাতে আসলে এই টপিকটা থেকে আসলে কোয়েশ্চন থাকে। সো আমাদের হচ্ছে যে যদি এই জিনিসটা আমাদের পড়ে রাখা জরুরি। তো আমরা চলো এখানে টপিকটার নাম দিতে, টপিকটার নাম হচ্ছে ভাই বিভিন্ন বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত তত্ত্ব। বিভিন্ন বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত তত্ত্ব। তত্ত্ব মানে কি? থিওরি, মানে কোন বিজ্ঞানী কোন থিওরি দিচ্ছেন এবং কোন থিওরি দ্বারা কোনটাকে ব্যাখ্যা করা যায় আর কোনটাকে ব্যাখ্যা করা যায় না, এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে ভালো মতো। বুঝতে পারছি জিনিসটা? এই জিনিসটা আমাদের অবশ্যই একটু মনে রাখতে হবে। আচ্ছা তাহলে চলো, কারণ এখান থেকে হচ্ছে এমসিকিউ আমাদের থাকবে। তো প্রথম থিওরিটার নাম হচ্ছে আমাদের ভাই কণিকা তত্ত্ব। প্রথম থিওরির নাম কি আমাদের? প্রথম থিওরির নাম হচ্ছে ভাই কণিকা তত্ত্ব। আর এটা কে প্রদান করছেন? বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন প্রদান করছেন। এটা কে প্রদান করছেন? বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন প্রদান করছেন। আর এটা হচ্ছে প্রদান করছেন হচ্ছে যে ভাই নিউটন। আর কত সালে প্রদান করছেন ভাই? এটা প্রদান করা হয়েছে তোমার 1675 সালে। এই জিনিসটা একটু মুখস্থ করে ফেলবা, কারণ এখান থেকে তোমার মাস্ট এমসিকিউ আসবে। ওকে, আচ্ছা, তো তুমি এটা দ্বারা কি ব্যাখ্যা করতে পারবা আর কি ব্যাখ্যা করা যাবে না। ওকে, চলো আমরা এটা ব্যাখ্যা করি। আমরা লিখে দিব আর কি, এটা এখন বোঝার দরকার নেই, ডাইরেক্ট মুখস্থ করবা। এই তথ্য দ্বারা ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যা করা যায় এই কণিকা তত্ত্ব দ্বারা তোমার হচ্ছে ভাই আলোর প্রতিফলন এবং প্রতিসরণ ব্যাখ্যা করা যায়। কিন্তু কি ব্যাখ্যা করা যায় না? ওই ব্যতিচার, অববর্তন, সমবর্তন এগুলো ব্যাখ্যা করা যায় না। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি কি, দেখো তাহলে ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা করা যায় না তোমার হচ্ছে ভাই ব্যতিচার, অপবর্তন, আর এটা হচ্ছে ভাই তোমার সমবর্তন। তাহলে দেখো এখান থেকে এমসিকিউ কীভাবে থাকতে পারে? এমসিকিউ প্রধান থাকতে পারে কণিকা তত্ত্ব কে প্রদান করছেন। 2 নম্বরে এমসিকিউ থাকতে পারে এটা দ্বারা কি নিচের কোনটি ব্যাখ্যা করা যায়, আবার নিচের কোনটি ব্যাখ্যা করা যায় না কণিকা তত্ত্ব দ্বারা। সেগুলোটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা 2 নম্বর যে তত্ত্বটা আছে, 2 নম্বর তত্ত্বের নাম হচ্ছে ভাই তরঙ্গ তত্ত্ব। 2 নম্বর তত্ত্বের নাম হচ্ছে ভাই তরঙ্গ তত্ত্ব, যেটা আমরা এই চ্যাপ্টারে পড়বো। এই তত্ত্ব প্রদান করছে বিজ্ঞানী হাইগেন্স। এটা কে প্রদান করছেন? বিজ্ঞানী হাইগেন্স প্রদান করছেন। আর এটা কত সালে প্রদান করছেন? 1678 সালে। আচ্ছা, এটা দ্বারা কি ব্যাখ্যা করা যায়? এটা দ্বারা আলোর প্রতিফলন, প্রতিসরণ এবং ব্যতিচার এবং অপবর্তন ব্যাখ্যা করা যায়। তাহলে আমরা যদি ডাইরেক্ট কপি করি এটাকে, কি ব্যাখ্যা করা যায় দেখো, এই দুটোটা ব্যাখ্যা করা যায়, আরও কিছু এক্সট্রা জিনিসও ব্যাখ্যা করা যায়। তাহলে দেখো এটা দ্বারা ব্যাখ্যা করা যায় প্রতিফলন, প্রতিসরণ, তারপর তোমার হচ্ছে ভাই ব্যতিচার এবং অপবর্তন। ব্যতিচার এবং অপবর্তন এগুলো কিন্তু তোমাকে আমি পড়াই নেই, ব্যতিচার অপবর্তন এগুলো আমি পড়াবো সামনে, হ্যাঁ, খুব ডিটেলসে পড়াবো। আর কি ব্যাখ্যা করা যায় না? সমবর্তন। তাহলে দেখো কি ব্যাখ্যা করা যায় না? সমবর্তন ব্যাখ্যা করা যায় না
এটা ব্যতিচার এবং অপবর্তন এক্ষেত্রে ব্যাখ্যা করা যায়, শুধুমাত্র সমবর্তন তোমার এখানে ব্যাখ্যা করা যায় না। ওকে, সেটাকে আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, তো 2 নাম্বার থিওরি আমার এখানে গেছে, আমাদের একটু তার এটা মনে রাখতে হবে ভালো মতো ভাই, কারণ এখান থেকে আমার এমসিকিউ থাকবেই। আচ্ছা, এরপর হচ্ছে ভাই তোমার আছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা আমরা দেখি। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব, এটা কে প্রদান করছে ভাই? এটা তো আমরা এই চ্যাপ্টারের শুরুতে আলোচনা করছি, বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রদান করছেন। এটা কে প্রদান করছেন? বিজ্ঞানী ম্যাক্সওয়েল। আর এটা তিনি প্রদান করছিলেন 1886 সালে। সালগুলো এত ইম্পর্টেন্ট না, কিন্তু বাকিগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সেখানে তো আমি এটা করে দিই এটা। আচ্ছা, তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার এবং অপবর্তন ব্যাখ্যা করা যায়। ওকে, এটা দ্বারা তোমার হচ্ছে যে ব্যাখ্যা করা যায় প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার এবং অপবর্তন। আচ্ছা, কি ব্যাখ্যা করা যায় না এটা তো ইম্পর্টেন্ট না, শুধুমাত্র এই ক্ষেত্রে তাহলে ব্যাখ্যা করা যায় এটা শিখলেই চলবে। ওকে, কারণ আমরা অপ্রয়োজনীয় জিনিসপত্র আমরা শিখবো না। এখান থেকে তো জিজ্ঞেস দেখো, এই দুটা থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে কি ব্যাখ্যা করা যায় না, সো আমরা এই দুটো এখান থেকে শিখবো ব্যাখ্যা করা যায় না কি। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব থেকে কখনোই তোমাকে জিজ্ঞেস করবে না যে কি ব্যাখ্যা করা যায় না, জিজ্ঞেস করবে কোনটা ব্যাখ্যা করা যায়। তাই আমরা ব্যাখ্যা করা যায় এটাই শুধুমাত্র শিখতেছি, আমরা বাকিটা শিখতেছি না। ওকে, কারণ আমি তোমাকে এক্সট্রা প্রেশার দিতে চাচ্ছি না ভাই, যেটা তোমার পরীক্ষায় আসবে, কারণ এগুলো তো আননেসেসারি পড়া, এগুলো তুমি একটু জাস্ট মানে এগুলোতে বোঝার কিছু নেই ভাই। এই টপিকটা জাস্ট পারার জন্য, সো আমি এখানে যতটুকু দরকার ততটুকু আমি লিখে দিচ্ছি। আর একটা আছে ভাই তোমার কোয়ান্টাম তত্ত্ব। এটা হচ্ছে তোমার ভাই প্রদান করছেন হচ্ছে যে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। এটা প্রদান করছেন হচ্ছে ভাই তোমার বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। তো এটা তিনি কত সালে প্রদান করছিলেন? 1900 সালে প্রদান করছেন। আর এটা দ্বারা তোমার হচ্ছে কি ব্যাখ্যা করা যায় ভাই? এটা দ্বারা দেখো ব্যাখ্যা করা যায় কৃষ্ণ বস্তুর বিকিরণ এবং ফটোতড়িৎ ক্রিয়া। এগুলো যদিও মডার্ন ফিজিক্সের পড়া, আমি পড়াই দিব ওগুলো মডার্ন ফিজিক্স পড়ানোর সময়। কৃষ্ণ বস্তুর বিকিরণ এবং তোমার হচ্ছে ভাই ফটো তড়িৎ ক্রিয়া, এটা হচ্ছে তোমার ভাই ব্যাখ্যা করা যায়। ওকে, আচ্ছা, সো আমি আশা করতেছি তোমরা এখানে এই জিনিসগুলো বুঝতে পারছো সবাই ভাই। তো চলো আমরা তাহলে এখন স্টার্ট করবো। তোমার হচ্ছে যে আমাদের বললাম না, এখানে আমরা আলোচনা করবো শুধুমাত্র কোনটা নিয়ে, এই চ্যাপ্টারে তরঙ্গ তত্ত্ব নিয়ে, মানে হাইগেন্সের নীতি নিয়ে। চলো আমরা তাহলে এখন আলোচনা করবো তোমার হচ্ছে ভাই হাইগেন্সের নীতি নিয়ে। ওকে, তো হাইগেন্সের নীতি বোঝার জন্য একটা কাজ করি আসো আমরা এখানে। আমরা চলো এই ফিগারটাকে একটু করে কপি করার চেষ্টা করি, কিন্তু এই ফিগারটা তো বেশ বড় হবে। দাঁড়াও, আমি কি করি এখানে ছোট করে এই অংশটা শুধুমাত্র কপি করি, দেখি কি হয়। দেখি, কপি করলাম। আমরা হচ্ছে যে এখানে পেস্ট করলে জায়গা হবে না, এক কাজ করি আমরা, পেস্ট করলে জায়গা হবে কি এখানে? দাঁড়াও, আননেসেসারি জিনিসগুলো মুছে দিব দরকার হলে। অনেকটাই জায়গা হয়েছে, আমি একটু করে তাহলে কয়েকটা আননেসেসারি জিনিস এখানে মুছে দিই। দাঁড়াও, এটা আমরা তাহলে মুছে দিই এখান থেকে, এটাও মুছে দিতে পারি, এত বড় আসলে লাগবে না আমাদের। এটাও মুছে দিয়ে আসো, এগুলো এত এত বড় আমাদের লাগবে না। ওকে, আমি একটু ছোট করে দিই তাহলে এগুলোকে। ওকে ভাই, এবার চলো আমি এটাকে তাহলে কপি করে তাহলে এই পাশে নিয়ে আসি। ওকে ভাই, তাহলে দেখো এবার হচ্ছে আমরা এই ফিগারটা থেকে আমরা হাইগেন্স নীতিটাকে ব্যাখ্যা করবো। চলো, তো এখানে হচ্ছে একটা এরকম আমরা দিয়ে দিয়ে আসো, ফিল আপ করে দিই। আলোগুলো তোমার এভাবে যাচ্ছিল। হাইগেন্স নীতিতে আসলে 3টা পয়েন্ট আছে। হাইগেন্স নীতিতে কয়টা পয়েন্ট আছে বলো তো? 3টা পয়েন্ট আছে। আমরা এখন তোমার হচ্ছে ভাই 3টা পয়েন্টের প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে আমি তোমাকে বুঝাই বলি ভাই, এখানে 3টা পয়েন্টগুলো কী কী, আমি চলো তোমাকে এখানে এগুলো ক্লিয়ার করে দিই জিনিসটা এখানে। আচ্ছা, সেটা হচ্ছে দেখো, প্রথম কথা, এটা তোমার আলোক উৎস, তাই না? এটা তোমার কি বলতো? আলোক উৎস। এটা থেকে সাপোজ ধরো প্রথমেই তুমি হচ্ছে ভাই এই তরঙ্গ মুখটা এখানে পাচ্ছ, প্রথমেই তুমি এখানে কি পাচ্ছ?
এই তরঙ্গমুখটা তুমি এখানে পাচ্ছ। ওকে, আচ্ছা, তো একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এটা তোমার মেইন আলোক উৎস ছিল, তো এটা থেকে প্রথম তরঙ্গমুখ সাপোজ ধরো তুমি এটা পাইছো, এটাকে বলা হবে মুখ্য উৎস। এটাকে কি বলা হবে? মুখ্য উৎস বলা হবে। ওকে, আচ্ছা, তো এরপরে মুখ্য উৎস থেকে তুমি আসলে যতগুলো পাবা সেগুলোকে বলা হবে গৌণ উৎস। তাহলে চলো আমি তোমাকে আরেকবার জিনিসটা ব্যাখ্যা করি। এখানে এটা হচ্ছে তোমার মেইন আলোক উৎস, এখান থেকে তুমি প্রথমে যে তরঙ্গমুখটা পাইছো এটাকে বলা হবে আসলে বেসিক্যালি মুখ্য উৎস, পরবর্তীগুলো আসলে গৌণ উৎস। চলো আমি তোমাকে আরও ডিটেলসে চলো এখানে ব্যাখ্যা করে দেখো। তো এখানে দেখো হাইগেন্স নীতি তোমাকে কি বলে, এখানে আমি তোমাকে এমনি হাইগেন্স নীতি না, আমি আগে তোমাকে এমনি নর্মালি বুঝাই। ধরো এখানে একজন লোক দাঁড়ায় আছে, সাপোজ ধরো এখানে একজন মানুষ দাঁড়ায় আছে, তো এই তরঙ্গমুখগুলোকে লক্ষ্য করতেছে। তো সে কি দেখবে চলো আমরা বোঝার চেষ্টা করি। এখানে আমি তোমাকে বুঝাই, এর অ্যানালাইসিসগুলোই হচ্ছে হাইগেন্সের নীতি। এই লোকটা যা দেখবে তাই হচ্ছে যে তোমার কি বলতো হাইগেন্সের নীতি। ওকে, আমি তোমাকে বোঝাই বলে দেখো। ধরো এখানে একটা লোক দাঁড়ায় আছে ভাই, তাহলে প্রথম কথা সে দেখবে কি এই তরঙ্গমুখটা মেইন তরঙ্গের বেগে আগাচ্ছে। মানে মেইন তরঙ্গ এখানে কত বেগে আগাচ্ছিল বলো তো? তরঙ্গগুলো সি বেগে আগাচ্ছিল না? এই তরঙ্গগুলো এখানে কি বেগে আগাচ্ছে? সি বেগে আগাচ্ছিল, তাই না? তখন সে দেখবে আসলে এই যে তরঙ্গমুখগুলা এরা মূল তরঙ্গের বেগ অর্থাৎ সি বেগে আগাবে। এরা কত বেগে আগাবে? কারণ দেখো এর তরঙ্গ যেখানে যাচ্ছে এই তরঙ্গমুখগুলো সেখানে যাচ্ছে। দেখো প্রথমে তরঙ্গটা এখানে ছোট অবস্থায় ছিল, তরঙ্গমুখটা এখানে ছোট অবস্থায় ছিল, যেই তরঙ্গটা আগাই গেছে তরঙ্গমুখটা বড় হয়ে গেছে, আবার যেই তরঙ্গটা আরও আগাইছে তরঙ্গমুখটা আরও বড় হয়েছে। অর্থাৎ তরঙ্গ যে বেগে যাবে বেসিক্যালি তোমার তরঙ্গমুখগুলো কী হবে বলো তো? সেম বেগে তোমার হচ্ছে যে আগাইতে থাকবে। ওকে, তাহলে এখানে আমরা যদি তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তরঙ্গমুখের বেগ কত, তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তরঙ্গমুখের বেগ কত, তুমি বলবা তো সেটা হচ্ছে তরঙ্গমুখের বেগ হচ্ছে মূল তরঙ্গের সমান। অর্থাৎ মূল তরঙ্গ যে বেগে আগাবে তরঙ্গমুখগুলো ঠিক সেম বেগে আগাবে। অর্থাৎ দেখো এখানে যে লোকটা দাঁড়ায় আছে এর কাছে মনে হবে কি যে এই তরঙ্গগুলা তোমার হচ্ছে মূল তরঙ্গের বেগে অর্থাৎ আলোর বেগে তোমার হচ্ছে আগাচ্ছে। ওকে, আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি ভাই। তারপর চলো আমরা অ্যানালাইসিস করি সেকেন্ড অ্যানালাইসিসটা কী হবে দেখো। সেকেন্ড অ্যানালাইসিসটা অনেক ইন্টারেস্টিং। সেকেন্ড অ্যানালাইসিস হচ্ছে যে এখানে যে লোকটা দাঁড়িয়ে আছে সে দেখবে কি এই যে কণাটা আছে এই কণাটা এটা থেকে আসছে, আবার এই কণাটা এটার ঠিক আগেরটা থেকে আসছে, এইটা ঠিক তার আগেরটা থেকে আসছে, আবার এইটা ঠিক তার আগেরটা থেকে আসছে। অর্থাৎ তার কাছে মনে হবে কি যে এইখানে যে কণাগুলো আসতেছে সেটা ঠিক তার আগের তরঙ্গমুখের যে কণাগুলো আছে সেটা থেকে তোমার হচ্ছে আসতেছে। আবার তুমি চিন্তা করে দেখো এখানের মধ্যে সাপোজ ধরো এখানে একটা কণা যদি আমরা চিন্তা করতাম, এই কণাটা তাহলে তার কোত্থেকে আসবে? পিছনের কণা থেকে। এই জন্য এখানে সে বলছে কি এখানের মধ্যে তোমার হচ্ছে যে ভাই এই তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা কণা একটা তোমার হচ্ছে ভাই আলোক উৎস হিসেবে কাজ করে। প্রত্যেকটা কণা কি হিসেবে কাজ করে বলো তো? একটা আলোক উৎস হিসেবে কাজ করে। কেন আলোক উৎস হিসেবে কাজ করে বলতেছে এখানে দেখো, কারণ এই লোকটার কাছে মনে হচ্ছে এখানে যে কণাটা আছে সেটা তার পিছনের কণাটা থেকে আসছে, এখানে যে কণাটা আছে সেটা তার পিছনের কণাটা থেকে আসছে। তার মানে পিছনের কণাটা এই সামনের কণাটার উৎস হিসেবে কাজ করতেছে। কারণ দেখো না এই লোকটার কাছে কি মনে হবে ভাই এইখানকার যে সামনের কণাটা সেটা কোত্থেকে আসছে? পিছন থেকে আসছে। আবার এখানকার কণাটা কোত্থেকে আসছে? এটার পিছন থেকে আসছে। আবার এখানকার কণাটা কোত্থেকে আসছে? এটার পিছন থেকে আসছে। তার মানে তখন এই লোকটার কাছে মনে হবে একদম প্রথমে সামনে যে তোমার তরঙ্গমুখের উপর যে কণাগুলো আছে সেটা তার ঠিক পিছন থেকে আসছে। অর্থাৎ তখন এই জন্য তোমার এখানে হাইগেন্স বলছে যে তোমার এখানে একটা তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা কণা একটা কী হিসাবে কাজ করবে? উৎস হিসেবে কাজ করবে। কারণ দেখো এটা থেকে এটা সৃষ্টি হচ্ছে বলে মনে হচ্ছে, এটা থেকে এটা সৃষ্টি হচ্ছে বলে মনে হচ্ছে, এটা থেকে এটা সৃষ্টি হচ্ছে বলে মনে হচ্ছে, এটা থেকে এটা সৃষ্টি হচ্ছে বলে মনে হচ্ছে। তাই দেখো হাইগেন্স নীতির প্রথম অনুধাবনটা কি? কোনো একটা তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটা বিন্দু কম্পন বা আন্দোলনের একটি উৎস হিসেবে কাজ করে। দেখো উৎস হিসেবে কেন বিবেচিত হচ্ছে? কারণ মনে হচ্ছে এই কণাটা ঠিক আগেরটা থেকে আসছে, এই কণাটা ঠিক আগেরটা থেকে আসছে। তাহলে আমি এটাকে কি বলতে পারি? এটাকে হচ্ছে আমি উৎস বলতে পারি। আর এটা কিন্তু আমার মুখ্য উৎস না, এগুলো হচ্ছে আমার কি উৎস বলো তো? গৌণ উৎস। কারণ এটা তো আমার মেইন সোর্স না, মেইন সোর্স আমার কোথায়? এই আলোক উৎসটা। এটা হচ্ছে আমার মুখ্য উৎস, এটা হচ্ছে আমার কি বলো তো? মুখ্য উৎস। আর তরঙ্গমুখের উপর যে উৎসগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার কি? গৌণ উৎস। ওকে, তাহলে জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করি। এখানে দেখো আমি তোমাকে আরেকবার বোঝাই। ধরো এখানে একটা লোক আছে, ধরো তুমি এখানে একটা লোককে নিছো। ওকে, ধরো এখানে তুমি একটা লোককে নিছো। তো এই লোকটা এখানে ধরো একটা কণা আছে,
তো এই লোকটার কাছে এই কণাটা মনে হবে কোত্থেকে আসছে, ঠিক তার পিছন থেকে আসছে। আবার এই কণাটাকে মনে হবে কোত্থেকে আসছে, তার পিছন থেকে আসছে। অর্থাৎ এই যে থার্ড একদম সামনের যে কণাটা সেটা আসছে এখান থেকে, আবার এই কণাটা আসছে এখান থেকে। তো এই লোকটার কাছে মনে হবে কি এই কণাটার উৎস হচ্ছে এইটা, আবার এই কণাটার উৎস হচ্ছে তার পিছনেরটা। তার মানে তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা কণা কী হিসাবে কাজ করবে বলো তো ভাই? আলোক উৎস হিসেবে কাজ করতেছে। এবং এই গৌণ উৎস থেকে যে তরঙ্গমুখগুলো সৃষ্টি হচ্ছে বা তরঙ্গগুলো সৃষ্টি হচ্ছে, তারা কিন্তু দেখো কী ব্যাগে আগাচ্ছে? মূল তরঙ্গের ব্যাগে সমান ব্যাগে আগাচ্ছে। তারা মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর এগুলোকে কি বলা হচ্ছে বলো তো? তরঙ্গমুখের উপর যে উৎসগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে গৌণ উৎস। কেন এগুলোকে গৌণ উৎস বলা হচ্ছে? কারণ মেইন উৎস তো তোমার এখানে আছে। মেইন উৎস কোথায় আছে বলো তো? মেইন উৎস তোমার হচ্ছে যে একদম আলোক উৎসটাকে আমরা বলতেছি মেইন উৎস। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি তাহলে মুখ্য উৎস আমার এখানে কোনটা? মুখ্য বা মেইন উৎস এখানে আমার কোনটা? সেটা হচ্ছে আমার আলোক উৎস। আলোক উৎস যেটা আছে সেটা। আর তরঙ্গমুখের উপর প্রত্যেকটা কণাকে আসলে কি বলা হচ্ছে? গৌণ উৎস। তাই তরঙ্গমুখের উপর প্রতিটি কণাকে আমাদের কি বলা হচ্ছে এখানে? গৌণ উৎস। প্রতিটি কণাকে আমাদের এখানে বলা হচ্ছে তোমার গৌণ উৎস। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারতেছি ভাই। তাহলে আমি যদি তোমাকে সামারি করি হাইগেন্স নীতিটাকে, প্রথম দুইটা যে পয়েন্ট পাইছি সেটা হাইগেন্স নীতি প্রথমে তোমাকে বলতেছে যে কোনো একটা তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা কণা কী হিসেবে কাজ করে? এক একটা উৎস বা গৌণ উৎস হিসেবে কাজ করে। আর এই গৌণ উৎসগুলো থেকে তোমার হচ্ছে যে ভাই যে সৃষ্ট তরঙ্গমালা তৈরি হচ্ছে তারা হচ্ছে তোমার ভাই মূল তরঙ্গের সমান বেগ নিয়ে অগ্রসর হচ্ছে। তারা কি করতেছে? মূল তরঙ্গের সমান বেগ নিয়ে অগ্রসর হচ্ছে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। দেখো 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা আমরা কিন্তু অলরেডি একটু আগে দেখে আসছি। দেখো তো আমরা প্রথমে যখন এই গোলকীয় তরঙ্গমুখগুলো আঁকছিলাম তখন আমরা কীভাবে আঁকতাম? তখন আমরা দেখো আঁকার সিস্টেম ছিল কি? গোলকীয় তরঙ্গমুখগুলো আমরা কী করতাম? এখানে আগে কণাগুলোকে আইডেন্টিফাই করতাম। কণা আইডেন্টিফাই করা মানে কি? গৌণ উৎসগুলো আইডেন্টিফাই করা। কণা আইডেন্টিফাই করা মানে কি? কণাগুলো তোমার কী হিসেবে কাজ করে? গৌণ উৎস হিসেবে কাজ করে। পরবর্তী কণার গৌণ উৎস হিসেবে কাজ করে। তাহলে এখানে সবগুলো হচ্ছে গৌণ উৎসকে আমরা এখানে আঁকতাম। তারপর হচ্ছে আমরা এদেরকে হচ্ছে কী করে দিতাম? যোগ করে দিতাম। এদেরকে হচ্ছে আমরা কী করতাম? এদেরকে স্পর্শ করে আমরা একটা তল অঙ্কন করতাম, বা আমরা এদেরকে যেভাবে করে যোগ করে দিতাম। আর এই তলটা যেটা অঙ্কন করছি সেটাই তোমার কি নির্দেশ করে? ওই সময়ের নতুন তরঙ্গমুখ নির্দেশ করে। এটাই হচ্ছে দেখো হাইগেন্স নীতির তৃতীয় তোমার হচ্ছে ভাই নীতিমালা। দেখো আমি তোমাকে বুঝাই বলি। দেখো এখানে আমি তোমাকে পয়েন্ট আউট করে দিব হাইগেন্স নীতিটা 3টা পয়েন্টে ভাগ করে দিব। দেখো এটাই বলতেছে, দেখো এখানে যে কোনো সময়ে ওই গণতরঙ্গগুলোকে মানে ওই গণ উৎস বা গণতরঙ্গগুলোকে স্পর্শ করে তুমি যে তলটা অঙ্কন করছো ওই তলই তোমার ওই সময়ের কি নির্দেশ করতেছে? নতুন তরঙ্গমুখ এখানে নির্দেশ করতেছে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি। তাহলে চলো আমি তোমাকে হচ্ছে যে ভাই হাইগেন্স নীতির যে মেইন পয়েন্টগুলো আছে, কি পয়েন্টগুলো আমরা আলোচনা করি। আসো তাহলে একটা কাজ করি, আমরা চলো এখানের মধ্যে লিখে দিই তোমাকে কি পয়েন্ট। হাইগেন্স নীতির কি পয়েন্টগুলো চলো আমরা এখানে ডিসকাশন করি। দেখো তো ভাই প্রথম কি পয়েন্টটা কি? প্রথম কি পয়েন্ট সে বলতেছে এখানে হাইগেন্স নীতিটা যে একটা তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটা কণা তোমার কী হিসেবে কাজ করে? এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে একটি তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি কণা এক একটি গৌণ উৎস হিসেবে কাজ করে। গৌণ উৎস হিসেবে কাজ করে। কেমন? এটা গেছে। 2 নম্বর কি পয়েন্ট কি? এই গৌণ উৎস থেকে যে তরঙ্গমুখগুলো সৃষ্টি হচ্ছে বা মেইন যে তরঙ্গমালাগুলো সৃষ্টি হচ্ছে সবাই কি করতেছে? মূল তরঙ্গে সমান বেগে আগাচ্ছে। ভাই স্বাভাবিক, তরঙ্গ যখনই আগাচ্ছে তরঙ্গমুখগুলোও আগাচ্ছে। তো তোমার কাছে তখন কি মনে হবে? যে তরঙ্গগুলো যদি সি বেগে আগায় তরঙ্গমুখগুলো সি বেগে আগাচ্ছে বলে মনে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি গৌণ উৎস হতে সৃষ্ট তরঙ্গমালা বা তরঙ্গমুখ মূল তরঙ্গের সমান বেগ নিয়ে অগ্রসর হয়। মূল তরঙ্গের সমান
বেগ নিয়ে অগ্রসর হয়, সমান বেগ নিয়ে অগ্রসর হয়। কেমন? আশা করি এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে কী হবে দেখো। 3 নম্বর পয়েন্টে যে কোনো সময়ে আমরা যদি ওই গণ উৎসগুলোকে যোগ করে যদি একটা যদি তল অঙ্কন করি, সেটা কি নির্দেশ করবে? ওই সময়ে তরঙ্গমুখ নির্দেশ করে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কোনো সময়ে গণ উৎসগুলো যুক্ত করে তল অঙ্কন করা হলে তা ওই সময়ে তরঙ্গমুখ নির্দেশ করে। তাহলে ভাই আমরা এখানে তাহলে এই যে হাইগেন্স নীতি যেটা, সেটাকে আমরা 3টা বাই কি পয়েন্ট এখানে ডিভাইড করে দিলাম। তাহলে যদি আমরা দেখো এবার যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখবে খুব সোজা লাগতেছে। দেখো ফার্স্টে কি বলছে এখানে, হাইগেন্স নীতি কোনো একটি তরঙ্গমুখের ওপর অবস্থিত প্রতিটি বিন্দু এক একটি উৎস হিসেবে কাজ করে। আর এটা কোন উৎস বলতো? এটা কিন্তু গৌণ উৎস। কেন গৌণ উৎস? কারণ মুখ্য উৎস হচ্ছে ভাই তোমার মেইন আলোক উৎসটা। ওকে, তো এরপরে বলতেছে ওই গণ উৎসগুলো থেকে সৃষ্ট যে তরঙ্গমালা, সেটা মূল তরঙ্গের বেগে সামনের দিকে অগ্রসর হয়। আর যে কোনো সময় তুমি যদি ওই গণ তরঙ্গ বা ওই গণ উৎসগুলোকে যদি তুমি স্পর্শ করে একটা যদি তল অঙ্কন করো, এই যে তুমি তলগুলো অঙ্কন করছো, এটা একটা তল, এই তলগুলো যে অঙ্কন করছো, সেই তলটা কি করতেছে তখন? ওই সময়ের নতুন তরঙ্গমুখের অবস্থান নির্দেশ করতেছে। ওকে, মানে ওই সময় তরঙ্গমুখের অবস্থান নির্দেশ করতেছে। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। ওকে, এবং এই বিষয়টাতে কারো কোনো সন্দেহ নয় বা প্রবলেম নাই। আচ্ছা, তো এবার যদি আমরা একটু করে যাই, এখান থেকে দেখো আমরা যেখান থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে ভাই হাইগেন্সের নীতি থেকে আলোর প্রতিফলন, অথবা আমরা বলতে পারি হাইগেন্সের নীতি থেকে 2টি সূত্র প্রতিপাদন করা যায়। যথা 1, আলোর প্রতিফলনের সূত্র, আর নাম্বার 2 আলোর প্রতিসরণের সূত্র। ওকে, মানে হাইগেন্স নীতি থেকে তুমি চাইলেই এই দুটো সূত্রকে খুব সহজে আসলে প্রমাণ করা যায়। আমরা এগুলো প্রমাণটা নেক্সট ক্লাসে দেখবো, আজকে হয়তো আমাদের সময় হবে না। তো চলো আমরা যারা আরেকটা জিনিস আমাদের লাস্ট টপিক আমরা পড়াই দিই, সেটা হচ্ছে যে ভাই 2টা টার্ম আছে। একটাকে আমরা বলি মুখ্য তরঙ্গ, আরেকটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে ভাই গৌণ তরঙ্গ। অর্থাৎ মুখ্য তরঙ্গ জিনিসটা কি? মূল উৎস হতে যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে, তো সেটাকে আমরা যা থেকে পরবর্তীতে গৌণ তরঙ্গগুলো সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলতে পারি? মুখ্য তরঙ্গ বলতে পারি। তাহলে আমরা মুখ্য তরঙ্গ সংজ্ঞাটা লিখে আসো। মূল উৎস হতে যে তরঙ্গ সৃষ্টি হয় এবং যা থেকে পরবর্তীতে তোমার হচ্ছে ভাই গৌণ তরঙ্গগুলো সৃষ্টি হয়। গৌণ তরঙ্গগুলো সৃষ্টি হয় তাকে মুখ্য তরঙ্গ বলে। ওকে, আচ্ছা, তারপর আছে ভাই তোমার এখানে গৌণ তরঙ্গ। জিনিসটা কি? গৌণ তরঙ্গ হচ্ছে ভাই তোমার এখানে আমরা তাহলে বলতে পারি যে তরঙ্গ হচ্ছে তো প্রত্যেকটা কণাই, মানে তোমার তরঙ্গের মধ্যে যে তরঙ্গমুখের মধ্যে যে প্রত্যেকটা কণা আছে, সেটা কী হিসেবে কাজ করে? একটা গৌণ উৎস হিসেবে কাজ করে। আর এই সকল গৌণ উৎস থেকে যে তরঙ্গের সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি গৌণ তরঙ্গ। আমি তোমাকে বুঝাই দিব, ফিগার রেখেও দেখাই দিব জিনিসটা। তাহলে এখানে আমরা বলতে পারি তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি কণাই
একটি গৌণ উৎস হিসেবে কাজ করে, গৌণ উৎস হিসেবে কাজ করে, আর এই গৌণ উৎস হতে এই গৌণ উৎসগুলো হতে যে তরঙ্গের সৃষ্টি হয়, যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে গৌণ তরঙ্গ বলে। মানে ব্যাপারটা কিরকম আমি তোমাকে বুঝাই বলি ভাই। ধরো এটা মেইন আলোক উৎস, ধরো এটা তোমার হচ্ছে একটা মেইন আলোক উৎস, কেমন? এখন ধরো এখান থেকে তোমার হচ্ছে একটা আলোক তরঙ্গ ব্যবহার করে সৃষ্টি হয়েছে, তাহলে এই আলোক তরঙ্গটা তোমার কোত্থেকে সৃষ্টি হয়েছে বলো তো? আলোক উৎস থেকে না? তাই এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি মুখ্য তরঙ্গ। আর এই মুখ্য তরঙ্গের মধ্যে কি থাকবে তোমার? এক এক সময়ে এক একটা তোমার হচ্ছে ভাই, এটা তোমার ধরো তরঙ্গমুখ, আবার এখানে গিয়ে এটা তরঙ্গমুখ হবে, আবার তোমার এখানে এটা তরঙ্গমুখ হবে, কিছু সময় পরে গিয়ে এগুলো প্রত্যেকটা এখানে তরঙ্গমুখ নির্দেশ করতেছে, বুঝছো? আমি তো এখানে সব আলোক তরঙ্গ দেখাচ্ছি না, জাস্ট একটা সিঙ্গেল আলোক তরঙ্গ দিয়ে বোঝাচ্ছি এখানে। তাহলে এগুলো সবগুলো হচ্ছে তোমার এখানে তরঙ্গমুখ। এই তরঙ্গমুখের মধ্যে যে কণাগুলো আছে, এখানে যে কণাগুলো আছে, এরা সবাই কি হিসেবে কাজ করতেছে ভাই? গৌণ উৎস হিসেবে কাজ করতেছে। তো এই গৌণ উৎস থেকে যে তরঙ্গগুলো সৃষ্টি হবে সেগুলোকে আমরা বলতেছি তোমার এখানে ভাই গৌণ তরঙ্গ। এগুলোকে আমরা কি বলতেছি? গৌণ তরঙ্গ। অর্থাৎ চলো জিনিসটা আমি ক্লিয়ার করি এখানে তোমাকে। এটা হচ্ছে আমার এখানে মূল উৎস, মূল উৎস থেকে তাহলে আমার যে তরঙ্গটা সৃষ্টি হবে সেটা হচ্ছে আমার মুখ্য তরঙ্গ। আর এই প্রত্যেকটা তরঙ্গমুখের উপর যে কণাগুলো থাকে সেগুলোকে আমরা বলি গৌণ উৎস, যেটা হাইগেন্সের নীতি অনুসারে। আর এই গৌণ উৎস থেকে তোমার যে তরঙ্গগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো কিন্তু তোমার এখানে ভাই গৌণ তরঙ্গ বোঝাচ্ছে, ঠিক আছে? যেমন এখানে দেখো, এখানের মধ্যে কিন্তু এই যে কণাটা, এই কণাটা কিন্তু মুখ্য তরঙ্গের উপরেই আছে, তাহলে এটা থেকে যে তরঙ্গটা সৃষ্টি হবে এই পোর্শনটাকে কিন্তু আমরা গৌণ তরঙ্গ বলতে পারি। কিন্তু এখান থেকে যে এই পোর্শনটা, এটা কিন্তু শুধুমাত্র মুখ্য তরঙ্গের অংশ, কারণ এখান থেকে দেখো এখানে কিন্তু কোনো গৌণ উৎস নাই। ওকে, মানে মেইন কথা হচ্ছে আমি এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেরকম মেইন আলোক উৎস থেকে, মানে মেইন উৎস থেকে যে তরঙ্গটা এখানে সৃষ্টি হচ্ছে এটা তো আমার মুখ্য তরঙ্গ। আর এখানে অনেকগুলো তরঙ্গমুখ থাকবে এটা চারপাশে, ওই তরঙ্গমুখের উপর প্রত্যেকটা কণাকে তুমি গৌণ তরঙ্গ বলবা। আর এই গৌণ তরঙ্গগুলো থেকে যে তরঙ্গটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলতে পারি তোমার এখানে ভাই, সরি, গৌণ উৎস থেকে যে তরঙ্গগুলো সৃষ্টি হবে সেটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে ভাই গৌণ তরঙ্গ। ওকে, তো যেমন এখানেও অনেকগুলো উৎস থাকবে, এখানেও অনেকগুলো উৎস থাকবে, আর এই উৎস থেকে যে তরঙ্গগুলো সৃষ্টি হবে, এই উৎস থেকে যে তরঙ্গগুলো সৃষ্টি হবে সবগুলোকে আমরা কি বলতে পারবো? গৌণ তরঙ্গ। অনুরূপভাবে এখানেও থাকবে, এগুলোও গৌণ উৎস। তাহলে এখান থেকে যে তরঙ্গগুলো সৃষ্টি হবে এগুলোকে আমরা বলতে পারবো গৌণ তরঙ্গ। তাহলে যদি আমি সামারি করি, এখন অনেকে বলতে পারো তাহলে ভাই মুখ্য তরঙ্গ আর গৌণ তরঙ্গ কি সেম জিনিস? আসলে ভাই সেম জিনিস না, আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। দেখো এখানে আমরা চলো পার্টিশন ওয়াইজ আলোচনা করি। দেখো আমরা এখানে চলো প্রথমে আগে এই অংশটা নিয়ে আলোচনা করি, নীল অংশটা নিয়ে। দেখো তো এই মূল উৎস থেকে নীল অংশের মধ্যে কিন্তু কোনো গৌণ উৎস নাই, এখানে শুধুমাত্র মূল উৎস আছে। তাহলে এখানে যে তরঙ্গের পোর্শনটা পাচ্ছ এটা হচ্ছে একটা পিওর মুখ্য তরঙ্গের পোর্শন। দেখো পুরোটাই কিন্তু একটা মুখ্য তরঙ্গ, পুরোটাই কিন্তু তোমার এখানে কি বলতো একটা মুখ্য তরঙ্গ, কেমন? পুরোটাই হচ্ছে একটা মুখ্য তরঙ্গ, কিন্তু এখানে যে পোর্শনটা পাচ্ছ এখানে নীল পোর্শনটা, এটা কিন্তু পিওর মুখ্য তরঙ্গের পোর্শন। কিন্তু দেখো এরপরে কিন্তু গৌণ উৎস সৃষ্টি হয়ে গেছে। তো এই গৌণ উৎসের মধ্যে দেখো এইখানে যে উৎসটা আছে সেটা তো মুখ্য তরঙ্গের উপরেই আছে, তাহলে এখান থেকে একটা তরঙ্গ যাচ্ছে বলে মনে হচ্ছে, তখন এই তরঙ্গটাকে কিন্তু তুমি গৌণ তরঙ্গ বলতে পারবা। ওকে, মানে আমার মেইন কথা হচ্ছে এরকম, আমি তোমাকে বোঝাই বলি। দেখো এখানে যে আরেকটা ফিগার কি দেখাই তোমাকে, এটা তোমার মেইন আলোক উৎস, তো এটা তোমার হচ্ছে মেইন আলোক উৎস। তাহলে এখান থেকে তোর একটা তরঙ্গ ব্যবহার করে চলে গেছে, তাহলে মেইন আলোক উৎস থেকে তোমার তরঙ্গটা সৃষ্টি হয়েছে, তাহলে এটা মাস্ট বি কী হবে? পুরোটাই একটা মুখ্য তরঙ্গ হবে। কিন্তু ধরো এখানে একটা তরঙ্গমুখ আঁকছো তুমি,
তো এই তরঙ্গমুখের উপর ধরো অনেকগুলো তোমার তরঙ্গ এই গৌণ উৎস আছে, ধরো এটা একটা গৌণ উৎস, ধরো এটা একটা গৌণ উৎস, এটা একটা গৌণ উৎস, ধরো এটা একটা গৌণ উৎস। তো এই গৌণ উৎস থেকে এখানে একটা তরঙ্গ সৃষ্টি হবে, এখানে একটা তরঙ্গ সৃষ্টি হবে, এখানে তরঙ্গ সৃষ্টি হবে, এখানে তরঙ্গ সৃষ্টি হবে। ওকে, দেখো ধরো এখানে একটা লোক দাঁড়ায় আছে, আমি তোমাকে বুঝাই বলে, দেখো এখানে ধরো একটা লোক দাঁড়ায় আছে। ওকে, দেখো এই লোকটা যদি এই তরঙ্গমুখটাকে বিবেচনা না করে, এই লোকটা যদি এই তরঙ্গমুখটাকে বিবেচনা না করে, তাহলে বলবে এই লোকটা হচ্ছে, এটা হচ্ছে একটা পিওর মুখ্য তরঙ্গ, যদি সে এই তরঙ্গমুখটাকে বিবেচনা না করে। আর যদি সে এই তরঙ্গমুখটাকে বিবেচনা করে, তাইলে সে হচ্ছে বলবে পুরোটা তো আমার একটা মুখ্য তরঙ্গ, ঠিক আছে, কিন্তু এতটুকু অংশ হচ্ছে আমার, এতটুকু অংশের মধ্যে কোনো গৌণ কোনো কিছু নাই, এটা হচ্ছে আমার পিওর মুখ্য তরঙ্গের অংশ। আর এখান থেকে কিন্তু এইটাকে সে গৌণ তরঙ্গও বলতে পারে, এতটুকু অংশকে। কেন? কারণ দেখো এই গৌণ তরঙ্গটা কোত্থেকে সৃষ্টি হচ্ছে, এখান থেকে। এখানে যদি সে এই তরঙ্গমুখটাকে যদি সে বিবেচনা করে, তাহলে তার কাছে কি মনে হবে, এই যে তরঙ্গটা আসছে, সে কিন্তু আলোকোৎস দেখবে না, সে তখন দেখবে এইটা থেকে সৃষ্টি হয়েছে, তখন সেটাকে গৌণ তরঙ্গও বলতে পারে। ওকে, তাহলে ভাই আমাদের মূল বিষয় এটা না, মূল বিষয় হচ্ছে কি, মূল বিষয় হচ্ছে যে ভাই মেইন আলোকোৎস থেকে তোমার হচ্ছে যে ভাই যে তরঙ্গটা সৃষ্টি হবে সেটা তোমার হচ্ছে ভাই মুখ্য তরঙ্গ বলবো আমরা এটাকে। আর গৌণ তরঙ্গ জিনিসটা কি, গৌণ উৎস থেকে তোমার যে তরঙ্গটা সৃষ্টি হবে সেটাকে আমরা গৌণ তরঙ্গ বলবো। হ্যাঁ, অনেক সময় গৌণ তরঙ্গ আর মুখ্য তরঙ্গ সেম হইতে পারে। যেমন কোথায় সেম হইতে পারে, দেখো এখানে যে এই লোকটা যদি এই তরঙ্গমুখটাকে বিবেচনা করে, এটা তো আমার মেইন তরঙ্গ ছিল, তাই না, মুখ্য তরঙ্গ ছিল, এটা তো আমার কী ছিল, মুখ্য তরঙ্গ ছিল। কিন্তু যদি লোকটা যদি আমার এই তরঙ্গমুখটাকে বিবেচনা করে, লোকটার কাছে মনে হবে কি বলতো, এই উৎস থেকে তোমার এই মুখ্য তরঙ্গটা আসতেছে, তাহলে এটা একটা গৌণ উৎস, তখন সেটাকে কী নাম দিবে, গৌণ তরঙ্গ নাম দিবে। এটাকে সে তখন কী নাম দিবে, গৌণ তরঙ্গ নাম দিবে। কেন? কারণ তার কাছে মনে হচ্ছে এই উৎস থেকে আসছে, সবুজ উৎস থেকে আসছে, সে কিন্তু আলোক উৎস থেকে তখন আর দেখতেছে না, সে মূল উৎসকে সে দেখতেছে না। অর্থাৎ মেইন বিষয় হচ্ছে যে সে কি তরঙ্গমুখী বিবেচনা করবে নাকি করবে না। যদি সে তরঙ্গমুখটাকে বিবেচনা না করে, তাহলে সে যে তরঙ্গটা পাবে সেটা হচ্ছে আমার মুখ্য তরঙ্গ। আর যদি সে তরঙ্গমুখটাকে বিবেচনা করে, তাহলে এখানে সে যে তরঙ্গটা পাবে সেটা হচ্ছে আমার তাহলে গৌণ তরঙ্গ। ওকে, তার মানে এখানে হচ্ছে যে ব্যাপার আসতেছে কি, তুমি তরঙ্গমুখী বিবেচনা করতেছো নাকি তরঙ্গমুখী বিবেচনা করতেছো না সেটার উপরে। মানে তোমার যে দর্শক, সে যদি ভাই শুধুমাত্র মূল উৎসকে বিবেচনা করে, কোনো তরঙ্গমুখকে যদি বিবেচনা না করে, তখন সে যে আসলে যে তরঙ্গটা পাবে সেটা হচ্ছে আমার মুখ্য তরঙ্গ, কারণ সেটা মূল উৎস থেকে সৃষ্টি হচ্ছে। কিন্তু যদি সে তোমার হচ্ছে ভাই তরঙ্গমুখী বিবেচনা করে, তখন কার কাছে মনে হবে কি বলতো, এটা ওই মেইন তরঙ্গটা কোত্থেকে আসতেছে, গৌণ উৎস থেকে আসতেছে। তাই যেহেতু সেটা গৌণ উৎস থেকে আসতেছে, তাই সেটাকে তখন সে কী নাম দিবে, গৌণ তরঙ্গ নাম দিবে। অর্থাৎ আমরা তাহলে এখানে সামারি করে বলতে পারি, সে হচ্ছে যে যদি তরঙ্গমুখ বিবেচনা না করে, তরঙ্গমুখ বিবেচনা না করে, তাহলে এই লোকটা এই তরঙ্গটাকে কি বলবে, মুখ্য তরঙ্গ। আর যদি তরঙ্গমুখ বিবেচনা করে, তরঙ্গমুখ বিবেচনা করা মানে কি, সেখানে গৌণ উৎস চলে আসবে। আর গৌণ উৎস চলে আসা মানে কি, এই তরঙ্গটাকে সে তখন বলবে কি, গৌণ তরঙ্গ। এটা ডিপেন্ড করতেছে দর্শকের উপরে, দর্শক কি তোমার, কারণ দেখো না তরঙ্গমুখ তো দেখতে পাওয়া যায় না, তুমি তো এটাকে আঁকছো যায় না, তার মানে তুমি এটাকে বিবেচনা করতেও পারো, বিবেচনা নাও করতে পারো। যদি তুমি বিবেচনা করো তাহলে তরঙ্গটা হবে আমার এখানে গৌণ তরঙ্গ, আর যদি বিবেচনা না করো তাহলে সেটা একদম মেইন থেকে আসতেছে, তার মানে সেটা হবে তখন তোমার মুখ্য তরঙ্গ। ওকে, সো এটা ইম্পর্টেন্ট কোনো কিছু না। তারপর আমি তোমাদের এখানে কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম। তাহলে দেখো আশা করি কনফিউশন হবে না এখানে। কারণ কেন ভাই, তুমি যদি তরঙ্গমুখকে বিবেচনা করো, তাহলে তরঙ্গমুখ বিবেচনা করা মানে সেখানে গৌণ উৎস আছে হাইগেন্সের নীতি অনুসারে, তাহলে সেটা হবে গৌণ তরঙ্গ। আর যদি তরঙ্গমুখকে বিবেচনা না করো, তার মানে সেখানে কোনো গৌণ উৎস নাই, তার মানে সেখানে শুধুমাত্র মূল উৎস বা মুখ্য উৎসই আছে, তাহলে সেটা হবে তোমার এখানে মুখ্য তরঙ্গ। ওকে, সো আজকের বিষয়গুলো যদি আমি সামারি করি, আজকে পড়াগুলো একটু কমপ্লেক্স ছিল। কী কী পড়ছি, প্রথমে তরঙ্গমুখ পড়ছি, তারপর হচ্ছে আমরা প্রথমে এরপর বললাম গোলকীয় তরঙ্গমুখ, সমতলীয় তরঙ্গমুখ, কে কোন বিজ্ঞানী কী প্রদান করছেন, হাইগেন্সের নীতি আমরা ব্যাখ্যা করছি, হাইগেন্সের নীতি পরে আমরা এই জিনিসটা ব্যাখ্যা করলাম। তো আমরা দুটো সূত্র হচ্ছে নেক্সট দিন প্রতিপাদন করব। সো আজকে আমাদের হাতে সময় নেই আসলে, এই জন্য। সো আজকে ভিডিওটা তোমার যদি ভালো লাগে, তুমি ভিডিওটা লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো। এখন শেয়ার দিও না, আগে ইউটিউবে পাবলিক করি তারপর শেয়ার দিও। আর আমার ইউটিউব চ্যানেল নতুন হলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তারা সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।